আরুষি, এই আরুষি, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাক। পারলে মোবাইলের ভেতরে ঢুকে যা। 2 মাস পর এসএসসি এক্সাম, আর তুই এই রাতেও মোবাইল চালাচ্ছিস। আজ তোর আব্বু আসুক বাসায়। আম্মু চিৎকার করছো কেন? দিনের বেলা তো পড়লামই, আধা ঘন্টা হয়েছে মোবাইলটা নিলাম, আর তুমি শুরু করে দিয়েছো। একদম চুপ কর, শুধু পড়াশোনা আর মোবাইল চালাবি, আর কোনো কাজ নেই তাই না? সারাটা দিন আমার একা একা সব করা লাগে। বড়ই হচ্ছিস, কাজকর্ম কিছু শিখিস না। পরের বাড়িতে যখন যাবে তখন এমন বসাইয়া খাওয়াবে না তোরে। যা গিয়ে মাংসটা দেখ হলো কিনা। ধ্যাত, ভালো লাগে না। গল্পটা অর্ধেকও লিখিনি, আর এখন নাকি মাংস দেখা লাগবে। উফ, আম্মু তোমাকে এই রাতে মাংস রান্না করতে কে বলেছে? তোর আব্বু আর ভাই থাকতে আর কারো লাগে নাকি? মনে মনে আমি আব্বু আর সাজিদকে এতগুলো বকা দিয়ে কিচেনে গিয়ে মাংসটা রান্না শুরু করলাম। কাঁদতে মন চাচ্ছে, যখনই গল্প লিখতে যাই তখনই প্রবলেম হয়। আমি রেগে বিড়বিড় করতে করতে মাংস রান্না শেষ করলাম। প্রায় 9টা বেজে যায়। মাংস রান্না শেষ হতেই দৌড়ে গিয়ে হাত মুখ ধুয়ে মোবাইল নিয়ে বসি, লিখতে থাকি স্টোরি। আমি গল্প লিখছিলাম, তখনই একটা মেসেজ আসে। তাকিয়ে দেখি এক রিডার। আপু কি করো? এই তো আপু, গল্প লিখছি। তুমি? তোমার গল্প মাত্র পড়লাম। আচ্ছা আপু, একটা কোয়েশ্চেন করি, মাইন্ড করো না কিন্তু? হ্যাঁ ওকে, করো, নো প্রবলেম। আপু, তুমি যে এত গল্প লিখো, বয়ফ্রেন্ডের সাথে প্রেম করো তাহলে কখন? আমি তো প্রেম করি না, স্পেশালি প্রেম করার মানুষ নেই, তাই গল্প লিখি, টাইম পাস করি। কি বলো আপু, তোমার বিএফ নেই? বিএফ নেই, প্রেম করার ইচ্ছেও নেই, বাট ভালোবাসার মানুষ আছে। তাই নাকি? কে সে আপু? আছে একজন। আচ্ছা আপু, এখন যাই, ভালো লাগছে না। ওকে বাই। বাই। আমি মোবাইলটা বিছানার এক সাইডে ছুঁড়ে মারলাম। মনটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, কে সেই ভালোবাসার মানুষ? জানা নেই কে সে, তবুও ভালোবাসি। কেন ভালোবাসি তাও জানি না। আর তার অস্তিত্ব পাচ্ছে কিনা সেটাও আমার জানা নেই, তবুও ভালোবাসি। আচ্ছা, অস্তিত্বহীন কাউকে কি ভালোবাসা যায়? না গেলে আমি বাঁচলাম কি করে? আচ্ছা, আমি কি সাইকো হয়ে গেলাম? না, আমি তো আল্লাহর কাছে প্রে করেছিলাম যে আমার ভাগ্যে যে নেই তাকে আমার সামনে তাকে আমার মনে আসতে দিও না, আর যে আমার ভাগ্যে আছে সে আমার থেকে কোটি মাইল দূরে হলেও তাকে আমার আত্মার সাথে মিশিয়ে দাও। এই দোয়া করার পরেও কিভাবে আমি এই অস্তিত্বহীন মানুষটাকে ভালোবেসে ফেললাম জানি না আমার ভাগ্যে কি আছে। তবুও আমি আপনাকেই ভালোবাসি মিস্টার, অনেক ভালোবাসি। আপনি কি আমার কাছে ফিরে আসবেন না? আমার অনেক কষ্ট হয়, অনেক। আই লাভ ইউ সিদ্ধার্থ, আই লাভ ইউ সো মাচ। কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে পড়ি। প্রচণ্ড পেটে ব্যথায় ভোর 5টায় আমার ঘুম ভেঙে যায়। এত ব্যথা করছে কেন হঠাৎ? পারছি না সহ্য করতে। আম্মু, ব্যথা সহ্য করতে পারছি না, চিৎকার করার শক্তিও পাচ্ছি না। আমি অনেক কষ্টে বেডের পাশ থেকে ফোনটা নিয়ে আম্মু মোবাইলে কল দিলাম। ফোন কেটে দিয়েছে। আমি মোবাইলটা পাশে রেখে ব্যথায় আর্তনাদ করছি। আরশি মোবাইলটা রাখতেই ওর আম্মু ছুটে আসে রুমে এসেই লাইট অন করে আরশির পাশে যায়। আরুষি, কি হয়েছে তোর? শরীর কি খারাপ লাগছে বেশি? আম্মু, উফ, তলপেটে ব্যথা করছে খুব। রাতে ওষুধ খেয়েছিলি ব্যথার? মেবি টাইম শেষ, তাই ব্যথা করছে। কাঁদে না আম্মু, কালকে আবারও ডক্টরের কাছে নিয়ে যাব। কিছু হবে না ইনশাল্লাহ। আমি খাবার নিয়ে আসি, কি ওষুধ খেলে ব্যথা কমে যাবে। আমার সাথে কেন এমন হয় আম্মু? সবার পিরিয়ড তো স্বাভাবিক, আমার বেলায় এত কমপ্লিকেশন কেন? এসব নিয়ে চিন্তা করিস না, ডক্টর তো বলেছে ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে, চিন্তা করলে সমস্যা বাড়বে। আমি ওয়াটার ব্যাগ দিয়ে যাচ্ছি। একটু পর আরশির আম্মু একটা ওয়াটার ব্যাগে পানি ভরে আরশির পেটে দিয়ে খাবার আনতে চলে গেল। আরশি নীরবে কেঁদে যাচ্ছে ব্যথায়। আমি জানি না আমার এত কষ্ট দেওয়ার পেছনে তোমার কি মহৎ উদ্দেশ্য আছে, বাট আমি বিলিভ করি তুমি যা করবে তোমার বান্দার ভালোর জন্যই করবে। অনেক যন্ত্রণা হয় পেটের এই ব্যথায়,
তবু আমি বিলিভ করি হয়তো আমার এই রোগের পেছনেও তোমার অনেক মহৎ কোনো উদ্দেশ্য আছে, কারণ তুমি কারণ ছাড়া কিছু করো না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। আরশির চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ল। আরশির আম্মু এসে ওকে একটু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে গেল। আধা ঘন্টার মধ্যেই ব্যথা কমে আসলো। আরশি ঘুমিয়ে যায়। পরের দিন আরশি দুপুরবেলা ঘুম থেকে ওঠে। ব্যথার কারণে শরীর দুর্বল, তার উপর আবার ওভার ব্লিডিং তো আছেই। এই সময়টা ও নড়তেও পারে না ঠিক মতো। আমি ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে হালকা খাবার খেয়ে মোবাইল চালাতে লাগলাম। ওষুধ খায় এখনও একটু ভালো আছি। আমি এইসবই ভাবছিলাম, তখনই আম্মু আসলো। আরশি, ডক্টরের সিরিয়াল দিয়েছি, ডক্টর রাত 8টায় আসবে, আমরা 7:30টায় বের হব, রেডি থাকিস। এগুলো খা আর মোবাইল চালা, আনার পেয়ারা আমরা আছে, এগুলো খেলে একটু ভালো লাগবে এই সময়। ওকে, তুমি রেখে যাও। আরশির আম্মু চলে যায়। আরশি শুয়ে শুয়ে ফ্রুটস খাচ্ছে আর নিউজ ফিড ঘুরছে। আমি ফেসবুক চালাচ্ছিলাম, তখনই সিনান সিদ নামের একটা আইডি থেকে রিকোয়েস্ট আসলো। আমি আইডির ভিতরে ঢুকলাম কি আছে দেখার জন্য। পুরো আইডি ঘুরেও কোনো পিক পেলাম না, বাট অনেক ভালো ভালো মোটিভেশনাল পোস্ট, ইসলামিক হাদিস, ইংরেজি কনভার্সন। আমি আর বেশি কিছু ঘাটলাম না, অ্যাকসেপ্ট করে ফোনটা রেখে দিলাম, ভালো লাগছে না। সন্ধ্যার পর রেডি হয়ে আম্মুর সাথে হসপিটালের উদ্দেশ্যে বের হলাম। ইবনে সিনা হসপিটালের সামনে এসে আমরা রাস্তার অপর পাশে দাঁড়ালাম। আম্মু এই পাশে নামলে কেন? হসপিটাল তো ওই রাস্তায়। ক্যাশ টাকা নিতে মনে ছিল না, অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে হবে। এই পাশে একটা শপ আছে, এই পাশে একটা শপে টাকা বের করে তারপর ওই পাশে যাব। ও আচ্ছা, আমি শপটার বাইরে দাঁড়ালাম, আম্মু ভেতরে, থাই দিয়ে সবই দেখা যাচ্ছে। হঠাৎ আমার চোখ গেল আমার সামনাসামনি ফুটপাতে একটা চেয়ারে বসে থাকা ছেলের দিকে। আমি ছেলেটার দিকে তাকিয়েই আবার চোখ নামিয়ে ফেললাম, কারণ বুঝতে পেরেছি ছেলেটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। খুবই অস্বস্তি হচ্ছে একদম সামনাসামনি এভাবে তাকিয়ে থাকার মানে কি। আমি আর চোখে আরও একবার তাকালাম। ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো সিল্কি, একটা পাতলা হাফহাতার শার্ট পরা, ফেসটায় অনেক মায়া মাখা। চোখগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল আল্লাহ যেন অনেক মায়া দিয়ে রেখেছে ওর দিকে। আমার আবারও তাকাতে ইচ্ছে করছে ছেলেটার দিকে, কিন্তু আমি অন্যদিকে তাকিয়ে থাকলেও বুঝতে পারছি ছেলেটা আমার দিকেই তাকিয়ে আছে। ভেতরে অস্বস্তিটা আরও বেড়ে যাচ্ছে। ছেলেটার গেটআপ দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে কোনো রিচ ফ্যামিলি থেকেই বিলং করেছে। বাট এটা ভেবে আমার আশ্চর্য লাগছে যে একটা হাই ফ্যামিলি ছেলে কিভাবে কত সুন্দর করে ফুটপাতে গরিব মানুষদের সাথে কথা বলছে। না, আশি পাগল হয়ে গিয়েছিস তুই তো শুধু তো সিদ্ধার্থকে ভালোবাসিস। ছি, অন্য কোনো পুরুষের দিকে কিভাবে তাকালি? না, আর কারো দিকে তাকাবো না। আরশির আম্মু আর আরশি হসপিটালে চলে যেতেই ছেলেটা একটা দীর্ঘ শ্বাস ফেলে। স্যার, আপনি কি ওই আপামনিকে চিনেন? কোন আপামনি? এতক্ষণ যার দিকে তাকিয়েছিলেন। কি জানি, আল্লাহ নো ভেরি ওয়েল। স্যার, প্রেমে পড়েছেন মনে হয় আপামনির। অবশ্যই আপামনিটাও বারবার স্যারের দিকেই তাকাচ্ছিলেন। লোকগুলোর কথায় মুচকি হাসলো ছেলেটা। পরের দিন গতকাল ওই ছেলেটাকে দেখার পর থেকে বারবার তার মুখটা আমার চোখের সামনে ভেসে আসছে। অনেক মায়া লাগছে মুখটা দেখে। কেন যে এসব হচ্ছে কিছু বুঝতে পারছি না। হে আল্লাহ, আমি তো সিদ্ধার্থকে ভালোবাসি। প্লিজ আমার মনে সিদ্ধার্থ ছাড়া অন্য কাউকে আসতে দিও না। প্লিজ আল্লাহ, আমি জানি না সিদ্ধার্থকে আমি কখনো পাবো কি না, কারণ তার অস্তিত্ব জানা মতে শুধুই আমার কল্পনায় সীমাবদ্ধ। আচ্ছা, একটা মিরাক্কেল কি হতে পারে না? অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যদি বাস্তবে সিদ্ধার্থের অস্তিত্ব থাকে। আচ্ছা মিস্টার, আপনার অস্তিত্ব যদি বাস্তবে থাকে তাহলে কি নেমো সিদ্ধার্থই হবে নাকি অন্য কিছু? আমি আপনাকে চিনব কিভাবে? আমি তো তাকে ভালোবাসি। অনুভূতি হেল্প করবে আমায় ওনাকে চেনাতে। অবশ্যই ওনাকে দেখলে আমার অন্যরকম একটা অনুভূতি হবে। আমি নিজেই নিজের মাথায় গাঁটটা দিলাম। গল্প লিখতে লিখতে মেবি পাগল হয়ে গিয়েছি। কি অদ্ভুত চিন্তা করতে। অবশ্য প্রবলেম নেই, জান্নাতে আমার ভালোবাসার মানুষটাকে পেলেই হলো। দুনিয়াতে না হয় আমি ওয়েট করব, জান্নাতে গিয়ে পাবো। আমি এসবই ভাবছিলাম, তখনই নোটিফিকেশনের আওয়াজে আমার হুঁশ আসে। তাকিয়ে দেখি কিছুদিন আগে হাতের একটা পিক দিয়েছিলাম
ফেসবুকে, হাতের চুড়ি পরা। এই পিকটায় সিনান সিদ অ্যাংরি ইমোজি দিয়েছে। মেজাজটা খারাপ হয়ে গেল। আমার পিকে এই বেটা রাগি রিয়েক্ট কেন দিল? আমি তার কোন পাকা ধারে মই দিলাম? দাঁড়া, তোকে আমি এবার আমার স্পেশাল বকা দিয়ে যদি না দূর করি তো আমার নামও অর্শিনা। আমি সাথে সাথে সিনান সিদ আইডিটায় মেসেজ দিলাম, ওই কই তুই, কে রে তুই, আমার পিকে অ্যাংরি রিয়েক্ট দিলি? হ্যাঁ। মেসেজ দেওয়ায় 1 মিনিটের মধ্যে রিপ্লাই আসলো। ছি, এইসব কি ল্যাঙ্গুয়েজ? ভাষা ঠিক করুন ম্যাডাম। এটা দেখে আরও মেজাজ খারাপ হয়ে গেল। এই যে শুনুন, আপনাকে আমায় জ্ঞান দিতে হবে না, যত আগে বলুন আপনি আমার পিকে রাগের রিয়েক্ট কেন দিলেন? কারণ আমি চাই না আমার জিনিস অন্য কেউ দেখুক। তুমি কোন সাহসে হাতের পিকচার পোস্ট দিলে? হ্যাঁ, সেটা আপনাকে বলবো নাকি, চামচিকা একটা? সজারু কোনখানকার? আমার পিকে আমি যা ইচ্ছা করবো, তোর কি? তুমি আর ঠিক হবে না আরশি পাখি। হোয়াট এভার, পিকগুলো ডিলিট করো অ্যান্ড আর কখনো নিজের পিক পোস্ট দেবে না। মনে রেখো, তুমি আমার আমানত। মেসেজটা দেখে আমার মাথা ঘুরছে। কি অসভ্য লোক, আমি নাকি তার আমানত? আবার কত বড় সাহস আমায় বলে আরশি পাখি। প্রোফাইল থেকে নাম চেঞ্জ করে ফেলবো, তাহলে কেউই আর আমার নাম জানবে না। আমি ডিলিট করবো না আমার পিক। অ্যান্ড আপনি আপনার নামের পাশে দয়া করে পাগল ওয়ার্ডটা লিখবেন না, ওকে? আর তাতে যদি লজ্জা লাগে তাহলে অন্তত পাবনাবাসী ওয়ার্ডটা লিখবেন, না হলে আমাদের সমস্যা হয়, বুঝছেন, আইডেন্টিফাই করতে। আরশি মেসেজটা সেন্ড করে সিনান সিদ আইডিটা ব্লক করে দিল। যত সব পাগল ছাগল আমার গলায় ঝোলে, অসহ্য। সিদ্ধার্থের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। ওনার যদি অস্তিত্ব থাকতো আর তাড়াতাড়ি আমার কাছে এসে আমায় বিয়ে করে নিত, তাহলে তো অন্তত আমি রিলেশনশিপ স্ট্যাটাসে ম্যারিড দিতে পারতাম। এসব উটকো ঝামেলা পোহাতে হতো না। আরশি এসব বিড়বিড় করতে করতেই ফেসবুক লগ আউট দিয়ে ফোন রেখে দেয় আর পড়তে বসে। আধা ঘন্টা পরেই আবার লগ ইন দেয়, কিন্তু লগ ইন হয় না। হায় আল্লাহ, এটা কি হলো? আমার আইডির ইনকারেক্ট পাসওয়ার্ড লেখা আসে কেন? আমি তো রাইট পাসওয়ার্ডেই দিলাম। আমার আইডি, আমার পেজ, গল্প, কি হবে এবার? আমি ফোন রেখে হাত পা ছাড়িয়ে কেঁদেই দিলাম। সত্যি আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তখনই মেসেজের টোন বেজে উঠলো। তাকে দেখি সিনান সিদ। কেমনে সম্ভব? আমি না ব্লক করে দিয়েছিলাম। মেসেঞ্জার লগ আউট না দেয় মেসেজ সিন করতে পারছি। আমি মেসেজ দেখে অবাক। জান পাখি, তাড়াতাড়ি আমায় আনব্লক করো, আইডি ব্যাক পেতে হলে। অবশ্য আমি নিজেই পারতাম আনব্লক করতে, বাট ব্লক যেহেতু তুমিই করেছো, আনব্লকটা তুমিই করবে। সজারু অ্যানাকোন্ডার বাচ্চা, আপনি এত অসভ্য কেন? হ্যাঁ, শেষ পর্যন্ত কিনা একটা হ্যাকারের সাথে আমার পরিচয় হলো। যাই হোক, আগে পাসওয়ার্ড দিন আমার আইডির। আনব্লক কিভাবে করবো আইডিতে না ঢুকে? পাগল লোক কোথাকার। আগের পাসওয়ার্ড দিয়েই আবারও ট্রাই করো, খুলে যাবে। বাট আনব্লক না করলে দুঃখ আছে তোমার কপালে। শালা দাঁড়া, আইডিতে ঢুকি, তোর ব্যবস্থা করছি। আমি আর রিপ্লাই না দিয়ে আমার আগের পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে খুলে গেল। চালাক আছে, নিউ পাসওয়ার্ড বলেনি। হ্যাঁ, আগেরটাই সেটাই দিয়েছে। আমি তাড়াতাড়ি পাসওয়ার্ডের অপশনে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখলাম কোথায় লগ ইন ছিল আইডিটা। একটা লোকেশন আমার, আরেকটা দেখাচ্ছে আইফোন, লোকেশন ধানমন্ডি 6। ও, তার মানে লোকটার বাসা ধানমন্ডি। যাই হোক, আমি সব জায়গা থেকে লগ আউট করে দিলাম। এবার দেখবো আমার আইডিতে কি করে ঢোকে। আরশি নাচতে নাচতে ফোন চালাচ্ছে, এদিকে ওকে দেখে একজন হাসছে। পাগলি একটা, এতটা বোকা কিভাবে হলে তুমি জান পাখি? তোমার আইডিতে আমি একবার ঢুকতে পারলে আরো 1000 বার ঢুকতে পারবো। মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি আইডির শোকে এতটাই কাতর যে একবার ভেবেই দেখলে না আমি ব্লক লিস্টে থাকলে তোমার মেসেজ দিলাম কিভাবে। হ্যাঁ, আরশি, তোর শরীর অবস্থা এখন কেমন? ব্যথা তেমন নেই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। মনে আছে তো, আজ আবার যেতে হবে ডক্টরের কাছে। গতকাল যে টেস্ট করিয়ে আনলাম, আজ ওগুলো দেখাতে হবে ডক্টরকে। আবার যেতে হবে মনে পড়তেই আমার চোখ মুখ চকচকে হয়ে গেল। তার মানে আজ ওই লোকটার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস, আজ ভালো করে দেখবো লোকটাকে। আমার কেন জানি মনে হয় লোকটার চোখ অনেক কিছু বলতে চায় আমায়। এমনভাবে তাকিয়েছিল যেন অনেক দিনের তৃষ্ণার্ত চোখের পিপাসা মেটালো। আমার হুঁশ আসলো, আমি এসব আবারও উল্টাপাল্টা কী ভাবছি, এসব কী যে হচ্ছে।
আজ এতগুলো দিনেও কোনো ছেলে আমার মনের ভিতরে ঢোকা তো দূরের কথা, আমার ভালোই লাগতো না। সেই জায়গায় আমি অচেনা একটা লোককে নিয়ে ভাবছি সিদ্ধার্থকে ভালোবাসে সত্ত্বেও। আল্লাহ মাফ করে দাও আমায়। হয়তো শয়তান আমার মনে পরপুরুষকে নিয়ে ধোকা দিতে চাচ্ছে যেন আমি সিদ্ধার্থকে ভুলে যাই। কারণ আমি বিশ্বাস করি অস্তিত্বহীন এই সিদ্ধার্থ আল্লাহর তরফ থেকে আমার জন্য রহমত। আল্লাহর কাছে যেদিন থেকে প্রে করেছিলাম আমার মনে পরপুরুষকে আসতে দিও না, বরং যার জন্য আমায় তৈরি করেছো তাকে আমার অনুভূতিতে মিশিয়ে দাও। তার কিছুদিন পর থেকেই হঠাৎ করে কিভাবে যেন আমার কল্পনায় সিদ্ধার্থ নামটা মিশে গিয়েছে, সাথে মিশে গিয়েছে অস্পষ্ট একটা প্রতিচ্ছবি সিদ্ধার্থের। এটাই শয়তান ধোকা দিয়ে হয়তো আমার কাছ থেকে আল্লাহর দোয়া এই রহমত কেড়ে নিতে চাচ্ছে। আরশি, আম্মুর কথা হুঁশ এলো। আমি হকচকিয়ে গেলাম। হ্যাঁ বলো। কিসের ভাবনার জগতে চলে গেলি আবার? ইদানিং যে কি হয়েছে তোর? শুধুই দেখি কি যেন ভাবিস আর মুসকি মুসকি হাসিস। কি হয়েছে বলতো? আরে আম্মু কিছু নাই, তো ফরহানের কথা মনে পড়ে গেল, একটা হাসির সিন। আরশির আম্মু ভ্রু কুচকে চলে গেল আর আরশি হাফ ছেড়ে বাঁচলো। আবারও রাতে একই টাইমে আরশি আর ওর আম্মু হসপিটালের উদ্দেশ্যে বের হলো। না চাইতেও আরশির চোখ ওই একই জায়গায়। গতকালকের লোকটাকে খুঁজছে, বাট খুঁজে না পেয়ে আরশি মন খারাপ করে হসপিটালে চলে গেল। মনটা ভালো লাগছে না, ধুর, আজ একটাবারও দেখতে পারলে কি হতো। প্রায় 1 ঘন্টা পর আরশিরা হসপিটাল থেকে বের হয়ে আসে আর ওই একই সাইডে যায় যেখানে লোকটা ছিল। জানি পাবো না, তবুও চোখ দুটো দিয়ে খুঁজে চলেছি। আজ প্রমিস করে এসেছি, একটাবার যদি পাই তাহলে অনেক ভালো করে তার মুখটা দেখব। কেন জানি না ওই মুখটা দেখলে আমার অস্থির লাগে, অদ্ভুত অনুভূতি তৈরি হয়। মনে হয় অনেক কাছের এই ফেসটা, মনে হয় মুখের এই মায়া আমায় তার জালে আটকে ফেলে। আমি এসব ভাবছিলাম আর সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম আম্মুর সাথেই, কারণ গাড়ির সামনে। হঠাৎ হাঁটার সময় আমার মনে হলো কেউ আমার কোমরে টাচ করেছে। আমি সাথে সাথে পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। পেছনে ঘুরতেই দেখলাম একটু দূরে ওইদিকে লোকটা দাঁড়িয়ে আছে, চুলগুলো এক হাত দিয়ে একটু পরপর পেছনের দিকে বোলাচ্ছে আর মুচকি এসে পাশের লোকটার সাথে কি যেন বলছে। আমার হাড়টায় মনে হচ্ছে খুব জোরে কোনো কিছু দিয়ে ধাক্কা খেলো, এখনও ধুকধুক করছে। আমার পাগুলো অটোমেটিক্যালি হেঁটে ওই লোকটার সামনে গিয়ে যাচ্ছে, ওই লোকটার সামনে এগিয়ে যাচ্ছে। আমি লোকটার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। এত কাছ থেকে ফার্স্ট টাইম দেখলাম। একদম ফর্সা ফেস, গালে হালকা খোঁচে খোঁচে দাড়ি, ঠোঁট একদম ডার্ক রেড, চুলগুলো হালকা ফুলনো কিনা বুঝলাম না, বাট এক সাইডে চুলগুলো কিছু অংশ সামনের দিকে আর বাকি অংশগুলো পেছনের দিকে। লোকটা আবারও ভ্রু কুচকে আমার ইশারায় হয়তো জিজ্ঞেস করলো কোনো প্রবলেম কিনা। আমি আর নিতে পারলাম না, ওখানেই সেন্স হারালাম। আরশি সেন্স হারিয়ে যেই পড়ে যেতে নিবে অমনি সাথে সাথে ছেলেটা আরশির কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে ফেলে। জান পাখি। সিদ্রাতের চিৎকার শুনে আরশির আম্মু পাশে তাকিয়ে দেখে আরশি নেই। পেছনে সিদ্রাতের বুকে আরশিকে দেখতেই দৌড়ে আসে। সিদ্ধার্থ, তুই তুই এখানে? মামুনি, এসব বলার টাইম এখন না, ও সেন্সলেস হয়ে গিয়েছে, আগে ওকে বাসায় নিয়ে যেতে হবে। সিদ্রাত কথাটা বলেই আরশিকে কোলে নিয়ে নিজে কারে বসে আরশির মাথাটা কোলে রাখে আর আরশির আম্মু পাশে বসে পড়ে। ড্রাইভার কার স্টার্ট দিলেই কিছুক্ষণের মধ্যেই ওরা আরশিদের বাসায় এসে পৌঁছে যায়। আরশিকে ওদের বাসায় এনে আরশির বেডরুমে শুয়ে দেয় সিদ্রাত। তারপর আরশির শরীরে একটা কাঁথা টেনে দেয়। চিন্তা করলো মামুনি, ও ঠিক হয়ে যাবে একটু পরেই। ব্রেনে বেশি প্রেশার নিতে পারেনি, তাই সেন্স হারিয়েছে। কিন্তু সিদ্ধার্থ, তুই এখানে কিভাবে? কি এতদিন কোথায় ছিলি তুই? আর এভাবে হুট করে আরশির সামনে আসা ঠিক হয়নি তোর। একদিন না একদিন তো আসতে হতোই। বাই দ্য ওয়ে, আরশি জানে না আমি সিদ্ধার্থ, আমার পরিচয়ও জানে না। তুমি কিছু বলো না ওকে। তা তো অবশ্যই। আমার ভয় করছে না আবার কোনো সমস্যা হয়। মামুনি, তুমি শুধু শুধু চিন্তা করো, আমি চলে এসেছি তো, কিছুই হবে না ওর ইনশাল্লাহ। আচ্ছা আমি এখন আসি, ওর খেয়াল রেখো। সাবধানে যাস। সিদ্রাত বিনিময়ে একটু মুচকি হেসে বের হয়ে যায়। আরশির আম্মু লম্বা একটা শ্বাস ফেলে লাইট অফ করে চলে যায়। সিদ্রাত বাসায় এসে ফ্রেশ হয়ে বেডের উপর হয়ে শুয়ে ল্যাপটপটা অন করে। ড্রিম লাইটের আলোয় কতটা স্নিগ্ধ লাগছে আমার পিচ্চিটাকে। লাভ ইউ জান পাখি। আরেকটু ওয়েট করো জানটা, খুব শীঘ্রই তোমার সিদ্ধার্থ তোমার কাছে চলে আসবে।
অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো জান পাখিটা। জানো, যখন তুমি মাঝরাতে তোমার সিদ্ধাতের কথা ভেবে ফুপিয়ে কাঁদো, তখন তোমার সিদ্ধাতও কাঁদে তোমার কান্না দেখে। অনেক ভালোবাসি তো সোনা, তাই সহ্য করতে পারি না তোমার কান্নাটা। যদি পারতাম এখনই তোমার কষ্টগুলো দূর করে দিতাম। এটা আমি হচ্ছে নিরুপায় মন পাখি। গলাটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। আমি কোনো রকম ঘুম থেকে উঠে গ্লাসটা নিয়ে পানি খেলাম। মাথাটা এমন করছে কেন? 2 মিনিট চোখটা বন্ধ করে বসে থাকলাম। সন্ধ্যার কথা মনে পড়তেই আমি ধপ করে চোখ খুলে ফেললাম। আমি বাসায় কেন? কে এনেছে আমায়? আর ওই লোকটা কে ছিল সে? তাকে দেখে আমার এতটা অস্থির লাগলো কেন? আমি মাথা চেপে ধরলাম 2 হাত দিয়ে। উফ, নিতে পারছি না আর, কেমন যেন লাগছে। আমি কান্নাই করে দিলাম। কেন জানি না ছুটে যেতে ইচ্ছে করছে লোকটার কাছে। মন চাচ্ছে তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদি, কিন্তু কেন? এমন হচ্ছে কেন আমার সাথে? আল্লাহ প্লিজ হেল্প মি। আমি সিদ্ধার্থকে ছাড়া আর কাউকে চাই না। আল্লাহ, আমার কাছ থেকে কেড়ে নিও না সিদ্ধার্থকে, মরে যাব আমি। প্লিজ আল্লাহ, আমার মনে সিদ্ধার্থ ছাড়া অন্য কোনো পুরুষকে প্রবেশ করতে দিও না। আরশি, ওঠ মা, তোর স্যার ফোন দিয়েছে, দেখ কি বলে। স্যারের কথা শুনতেই আমি লাফ দিয়ে উঠলাম। কোন স্যার আম্মু? জুবাইর স্যার, নে রিসিভ কর। ও নো আম্মু, এখন 8টা বেজে গিয়েছে। স্যার 7:30 থেকে পড়াবে বলেছে। উফ, সেই জন্যই ফোন দিয়েছে। থাক, রিসিভ করতে হবে না, আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই। আচ্ছা তাহলে তাই কর। আর হ্যাঁ, পেট ব্যথার কি অবস্থা? ব্লিডিং বেশি হলে যাওয়ার দরকার নেই। আরে আম্মু না, ওষুধ খেয়েছি না, এখন বেশি হয় না। আর আমি না হয় রিক্সা করে যাব, তাহলেই হয়। আচ্ছা যা, রিক্সায় ঝাঁকুনিতে যদি প্রবলেম হয় আজ যেতে হবে না, বাদ দে। আরশি ওর আম্মুকে সরিয়ে রেডি হতে থাকে। এতে ওর আম্মু আর কিচ্ছু বলে না, কাকে যেন ফোন করতে করতে বের হয়ে যায়। আরশি তাড়াতাড়ি করে একটা ব্ল্যাক বোরকা, ব্ল্যাক হিজাব মাথায় সেট করে ইংলিশ আর ফিজিক্স কেমিস্ট্রি বইগুলো ব্যাগে ভরে তাড়াতাড়ি বের হয়ে যায়। ফার্স্ট ইংলিশ পড়বে জুবাইর স্যারের কাছে, আর তারপর মাহিন স্যারের কাছে ফিজিক্স কেমিস্ট্রি। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, বাট পারছি না। একে তো ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, পিরিয়ডের কারণে আবার লেটও হচ্ছে। কান্না করতে মন চাচ্ছে। এই আঙ্কেল যাবেন? কই যাবেন? আমি জায়গার নাম বলতেই বললো যে যাবে। আমি যেই উঠতে যাব তখনই একটা ছেলে দৌড়ে এসে চোখের পলকে রিক্সায় উঠে পড়লো। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল যে আমি ছেলেটার গেট আপটাও দেখতে পারলাম না। মেজাজটা খারাপ হয়ে গেল। এমনি রিক্সা পাচ্ছি না, আবার আরেক ঝামেলা। হুড লাগানো থাকার কারণে আবার আরেক ঝামেলা। হুড লাগানো থাকার কারণে আমি ছেলেটাকে দেখতে পারছি না। তবুও উঁচু গলায় বললাম, এই যে মিস্টার, এই কি প্রবলেম আপনার? দেখেনি রিক্সাটা আমি ভাড়া নিলাম, আপনি উঠেন কেন? নামুন বলছি, আমার এমনি লেট হচ্ছে। আঙ্কেল কারো লেট হলে বলুন, সেও যেন আমার পাশে এসে বসে, আমার কোনো প্রবলেম নেই। আজ আমার কপালটাই খারাপ, কপালে প্রাইভেট নেই। যাই হোক, অচেনা একটা ছেলের সাথে একই রিক্সায় ভুলেও যাওয়া যাবে না। আমি রিক্সার সামনে থেকে সরে দাঁড়ালাম। মনটা খারাপ হয়ে গেল। প্রাইভেট যাওয়াটা আজ অনেক ইম্পর্টেন্ট ছিল। কি হলো, আসছো না কেন? আমার পাশে এসে বসো, তোমায় ড্রপ করে দেবো জায়গা মতো, ভয় নেই। আমি ভেঙচি কেটে অন্য রিক্সা খুঁজতে লাগলাম। তখনই ফোন বেজে উঠল। ও বলিনি, আগে সেফটির জন্য আম্মু প্রাইভেট যাওয়ার সময় ফোন দিয়ে দেয়, কোনো প্রবলেম হলে যেন জানাতে পারি। যাই হোক, তাকে দেখি আবারও স্যার। আমি কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আরুষি, কোথায় তুমি? সেদিন না বলে দিলাম আজ ইম্পর্ট্যান্ট কিছু নোটিশ দিব, তাড়াতাড়ি আসো। অনলি 10 মিনিট দিলাম, তাড়াতাড়ি আসো। ওকে স্যার, আমি আসছি। আমি ফোন কেটে আবারও এদিক সেদিক তাকালাম, বাট একটা রিক্সাও নেই। এই রিক্সাটাও এখনও যায়নি, এক সাইডে পার্ক করা। রিক্সাওয়ালা আঙ্কেল পাশেই চায়ের দোকানে চা খাচ্ছে। আমার ভ্রুটা কুঁচকে এলো। এই বদমাস ছেলেটা এখনও রিক্সায় বসে আছে। আমি আর কিছু না ভেবে রিক্সায় উঠে বসতেই হার্টটা ধুক করতে শুরু হয়ে গেল। কেমন যেন সেই অস্থির অনুভূতি। ধীরে ধীরে পাশে তাকাতেই আমি চমকে গেলাম। ভয় পড়ে যেতেই নিয়েছিলাম, বাট তার আগেই লোকটা আমি ধরে ফেললো।
কোমর চেপে। আমার হার্টবিট 3 গুণ হয়ে গিয়েছে। মনে হচ্ছে আমি চোখ মুখ খিচে বন্ধ করে ফেললাম। আরশির এমন ফেস দেখে আমি মুচকি হাসলাম। ওকে টান দিয়ে আমার গা ঘেঁষিয়ে বসালাম। তারপর ওর কোমর চেপে ধরেই বসে থাকলাম। দেখা যাক আমার জান পাখি এখন কি রিয়াক্ট করে। আমার লোকটা তার পাশে বসাতেই আমার হুঁশ এলো। আমি চোখ খুলে তার থেকে নিজেকে ছাড়াতে চাইলাম। কি 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 করছেন? ছাড়ুন আমায়। আমি আরশি দিকে কিছুটা ঝুঁকে বসলাম। এত ছটফট করো কেন? গতকাল রাতে তো নিজেই আমার শরীরের ওপর পড়লে, আর আজ আমি এসেছি তো ছাড়াছাড়ি শুরু। আমার মনে হচ্ছে আমার পুরো দুনিয়া কাঁপছে। আমি ফিল করতে পারছি আমার হাত পা কাঁপছে। এমনি এই লোকটাকে দেখলাম কেমন যেন অস্থির লাগছে। সব কিছু এলোমেলো হয়ে যায়। সেখানে উনি এত কাছে, আমার মনে হচ্ছে আমি আবারও সেন্স হারাবো। আমি লোকটার শার্ট খামচে ধরলাম। মাথাটা সত্যিই ঘোরাচ্ছে। আমি তার বুকে আমার মাথা হেলিয়ে চোখ বন্ধ করে ফেললাম। এখনও কেমন যেন চক্কর দিচ্ছে মাথাটা। আমি মুচকি হেসে আরশির মাথায় এক হাত আর পিঠ আর এক হাত রেখে ওর মাথায় আলতো করে ছোঁয়ালাম ঠোঁটটা। পাগলি একটা। আমার বাসায় রাতের অবস্থা যে কি হবে আল্লাহই ভালো জানে। কিছুক্ষণ পর, এই যে ম্যাম, আমার মতো নিষ্পাপ একটা ছেলে ইজ্জত হরণ না করে রিক্সা থেকে নামুন, আপনার গন্তব্যে চলে এসেছি, আমি কানের কাছে ফিস করে বললাম। লোকটার কণ্ঠ আমার কানে আসতেই আমি তাকে ছেড়ে সাথে সাথে নেমে পড়লাম রিক্সা থেকে। হায় আল্লাহ, আমি কিনা এতক্ষণ এই লোকটার সাথে এভাবে ছিলাম। আমার হুঁশ কোথায় ছিল আল্লাহ? মাথাটার চক্করের কারণে যে কখন রিক্সা চালু হলো আমার, আর কখন চলে আসলাম টেরেই পেলাম না। ধুর, এখন লজ্জা লাগছে, প্লাস অস্থিরতাও আছে। আমি আর অন্য কোনো দিকে না তাকেই হাঁটা ধরলাম সামনের দিকে। অনেক শান্তি লাগছে। কতগুলো দিন, কতগুলো বছর পর পাগলিটাকে বুকের মাঝে ঝাপটে ধরলাম। সিদ্ধার্থের হৃদয়ের প্রশান্তি যে শুধুই তুমি জান পাখি। আরশি জুবাইর স্যারের কাছে পড়তে এসেছে প্রায় 20 মিনিট, কিন্তু এই 20 মিনিটেও পড়ায় মনোনিবেশ করতে পারছে না ও। খাতা ভেবি কাটাকাটি করেই ভরে ফেলেছে, মন তো অন্য জায়গায়। লেখা তো ভুল হবেই। নিজের এমন কাজ আরশি নিজেই বিরক্ত। ইচ্ছে করছে তার কলম আর খাতা দুটোই ছুঁড়ে মারতে। আরশির বাচ্চা, খাতার কি হাল করেছিস? ক্লাসের ফার্স্ট গার্ল হয়ে তোর খাতার এই অবস্থা দেখলে স্যার কি বলবে ভাব। আমি কাঁদো কাঁদো ফেস করে ফরহার দিকে তাকালাম। আমি ইচ্ছে করে করেছি নাকি? আমি চেয়েও কনসেন্ট্রেট করতে পারছি না। এই আস্তে চুপ কর, স্যার শুনবে তো। পরের পেজে আবার নতুন করে লিখ। আমি যে পেজ উল্টাতে যাব, নীরার কথা শুনে ভয় পেয়ে গেলাম। একটা চট দিয়ে দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। স্যার, আরশি লেখা শেষ, ও নাকি খাতা দেখাবে। তাই নাকি আরশি? কোথায় দেখি তোমার খাতা? আমি স্যার, আমার খাতা নিতেই ভয়ে চোখ নামিয়ে ফেলাম। কে না কি ভাববে এখন। এ কি আরশি, এত কাটাকাটি কেন? আর কোথায় তোমার লেখা শেষ? স্যার, আমি একবারও বলিনি আমার লেখা শেষ, আর আমি নিজেই জানি না কফি হয়েছে। আমি কনসেন্ট্রেট করতে পারছি না পড়ায়। ও ইটস ওকে, সমস্যা নেই। তুমি আবার লিখো, অ্যান্ড খাতা ঢেকে লিখো, যেন কেউ তোমার কপি না করতে পারে। স্যারের কথা শুনে আমি মুচকি হাসলাম। স্যার হয়তো বুঝতে পেরেছে নীরা আমায় ফাঁসানোর জন্য এমন করেছে। মাঝে মাঝে ইচ্ছে করে নীরাকে 10-20টা চট দিই একসাথে। এত অহংকারী আমি জীবনে দেখিনি। ক্লাস 6 পর্যন্ত আমি অন্য স্কুলে ছিলাম, 7-এ এই স্কুলে ভর্তি হই। আর নীরা ফারার সাথে আমার পরিচয় হয় আমার ক্লাস 8-এ উঠে। তখন নীরার রোল 1 আর ফারার 2 ছিল, আর আমার ছিল 3। নীরা আর ফারার সাথে আমার অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমরা বেস্ট ফ্রেন্ডও হয়ে যাই, কিন্তু প্রত্যেক এক্সামে ওর থেকে আমার রেজাল্ট ভালো হওয়ার কারণে বেস্ট ফ্রেন্ড এখন শত্রুতে পরিণত হয়েছে। আর এখন তো আমার ওর 1, এজন্য আমাকে নিয়ে ওর যত শত্রুতা। আমাকে কত যে স্যারদের কাছে ছোট করার চেষ্টা করে অসভ্য মেয়ে। বাট জুবাইর স্যার আমার প্রিয় টিচার, আর উনি আমাকে নিয়েই নেওয়ার শত্রুতা সম্পর্কে জানে, তাই কিছু বলেননি এখন আমায়। শিওর ওর গাল একদিন আমি লাল করে দিব থাপ্পড় দিয়ে। এই আরশি, আবার কোথায় হারিয়ে গেলি? ফারার কথায় আমার হুঁশ এলো। না, কিছু না। ভাবছি এই নীরা পেতনিকে একদিন এমন হার্ড পানিশমেন্ট দিব না, আমার সাথে লাগতে আসার ইচ্ছে শেষ হয়ে যাবে। আরশির কথায় ফারহা হেসে দেয়।
আরও কিছুক্ষণ প্রাইভেট পড়ে ওরা মাহিন স্যারের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আরশি আর ফারহা গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছে মাহিন স্যারের বাসায়। মাত্র 7 থেকে 8 মিনিটের রাস্তা। আরশি, এখন বল তোর এত স্টেটমেন্ট এর কারণটা কি? ফারু, আমার সাথে যে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। কেন, কি হয়েছে? আমি এবার ফারাকে সব খুলে বললাম। 2 দিন যা যা ঘটেছে। আমার কথা শুনে ও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই এভাবে তাকিয়ে আছিস কেন? আমার মনে হয় ওই লোকটাই তোর সিদ্ধার্থ। ফারা কি বলছে ও নিজেও হয়তো বুঝলাম না। ফারার কথায় আমার কাশি উঠে গেল। উফ, হঠাৎ কাশির কারণে তলপেটে কেমন চিনচিন করে উঠলো। আমি ফারার দিকে রাগি রাগি চোখে তাকিয়ে আছি। ডেট ফেল গাঁজা খাইছস কুত্তি? আমার সিদ্ধার্থের অস্তিত্ব বাস্তবে নেই, তুই জানিস না নাকি? তাহলে ভালোবাসিস কেন বাস্তবে যদি নাই পাবি? জান্নাতে পাওয়ার আশায়। ফারহা বুঝলো আরশির মন খারাপ হয়ে গিয়েছে, তাই আর কিচ্ছু বলল না। গল্প করতে করতে ওরা মাহিন স্যারের বাসায় এসে পড়ল। তারপর প্রায় 2 ঘন্টা পরে যে যার যার বাসায় চলে গেল। আরশি বাসায় এসে আবার ঘুমানোর জন্য বেরিয়ে গিয়ে শরীর এলিয়ে দিল সকালে ঘুম হয়নি বলে। আজওয়াদে মেনশনে, ভাইয়া, এই ভাইয়া, দরজা খোলো, আজ আর তোমার নিস্তার নেই। দরজা না খুললে কিন্তু খবর আছে। আমি আর উপায় না পেয়ে দরজা খুলতেই মন ধড়ফড়িয়ে রুমের ভিতরে ঢুকে গেল। উফ, আমি একটু শান্তিতে বের হওয়ার রুম থেকে ঘুমাবো তো আমি। নো নো, তা বললে তো হচ্ছে না ব্রো। আজ আমার শপিং মলে নিয়ে যেতেই হবে, আমি কোনো কথাই শুনবো না। প্লিজ লক্ষ্মী বোনটা আমার, আজ ভার্সিটি থেকে ছুটি নিয়েছি তো ভাবির জন্য। এখন একটু টাইম পেয়েছি, ঘুমাবো না। তোর আবদার শুরু হয়ে গেল। সেটাই। ভাবির জন্য তুমি ধানমন্ডি থেকে গুলশান চলে যেতে পারো সকাল সকাল, আর আমায় একটু মলেও নিয়ে যেতে পারো না? ওকে, আর মুখ ফোলাতে হবে না। বিকেল 3টায় রেডি হয়ে থাকিস। ভাইয়া। সাজিদ, আরশিকে গিয়ে ডাকতো লাঞ্চ করার জন্য, এখনো মনে হয় ঘুমায়। বলতে দেরি, সাজিদের আরশির রুমে যেতে দেরি নাই। সাজিদ রুমে এসে দেখে আরশি চুন আঁচড়াচ্ছে, তাই পেছন থেকে চুলে টান দিল। সাজিদের বাচ্চা, আমার চুল! ওই পেতনির মতো চিৎকার না করে খেতে আয়। সাজিদ দৌড়ে চলে যায়, আর আরশিও বিরক্তি নিয়ে আবারও আঁচড়াতে থাকে। কিছুক্ষণ পর লাঞ্চ করতে যায়। লাঞ্চ করার সময় আরশির আম্মু আরশিকে জিজ্ঞেস করে, কি অবস্থা এখন শরীরের? মনে হয় ভালো হয়ে গিয়েছে। শাওয়ার নেওয়ার পর আর ব্যাড লাগেনি। ও, ভাবছি আর 2-3 দিন পর শপিং মলে যাব। তোর নেতু আন্টি আর সানি আন্টির ছেলেমেয়ের জন্য কিছু কেনাকাটা করবো। নিতু আন্টি হলো আম্মুর মামাতো ভাই সোহান মামার ওয়াইফ, আর সোনিয়া আন্টি হলো আম্মুর আরেক মামার ছেলে সিজন মামার ওয়াইফ। ও তাই নাকি? আম্মু চলো আজই যাই, আমি একদম সুস্থ, আমি সত্যি বলছি। আরে না, আজ পসিবল না। তোর নেতু আন্টিদের বাসা ধানমন্ডি, বলেছে তোর নেতু আন্টিও যাবে শপিং মলে, আর শপিং ধানমন্ডি থেকে করে ওনাদের বাসা থেকে বেরিয়ে আসতে বলেছে। তাই আজ না, কদিন পর যাব। তুই আর একটু সুস্থ হ। ইয়েস, বিকেল 3:30টায় বাসা থেকে বের হব। হাতে আরও 1.5 ঘন্টা আছে। যাই একটু ফেসবুকিং করে আসি। আমি ফেসবুকে নিউজ ফিড ঘাঁটছিলাম, আর গল্পে বিভিন্ন কমেন্ট এসছে, এগুলো পড়ছিলাম। হঠাৎ একটা ভিডিও আসলো আমার সামনে, সিনান সিদ আইডি থেকে। এটা কিভাবে হলো? আমি তো আনব্লক করিনি। তাহলে যাই হোক, দেখি কিসের ভিডিও পোস্ট করেছে। আরও 5 মাস আগে ভিডিওটা প্লে করতেই কিছু কথা ভেসে আসলো আমার কানে, যা শোনার পর আমার হার্টে অদ্ভুত অনুভূতি হচ্ছে। কথাগুলো আমার সাথে মিলে যায়। শোনার সময় মনে হচ্ছিল আমার সিদ্ধার্থ যেন আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। আরশি আর ওর আম্মু, নিতু আন্টি আর সোনিয়া আন্টি, ওরা সবাই ধানমন্ডি অর্চার্ড পয়েন্ট শপিং মলে ঘোরাঘুরি করছে, আর এটা সেটা কেনাকাটা করছে। এই আপা দেখেন, ড্রেসটা কত সুন্দর। তুমি কিনতে পারো, মানাবে তোমাকে। আসেন দেখি আরো কিছু কালেকশন। চলো। সবাই সবটার ভেতরে ঢুকে ড্রেসের কালেকশন দেখতে থাকে, আর আরশি বোর হচ্ছে এতে, কারণ ও নিজের জন্য কিছুই কিনতে পারলো না এখনো। আরশি, তোমার কিছু পছন্দ হয়? কোনটা নেবে তুমি? সবগুলো ড্রেসই সুন্দর, বাট আমি একটু অন্য টাইপের নিতে চাচ্ছি, আর আমার বোরিংও লাগছে প্রচুর।
এই জন্যই তোকে আনতে চাইনি, মাত্র সুস্থ হতে না হতেই চলে আসলি। আরে আপা, এমন করেন কেন? আচ্ছা আরশি শোনো, তোমার বোরিং লাগলে তুমি ঘুরে ঘুরে আশেপাশে দেখো তোমার অন্য কিছু পছন্দ হয় কিনা, হলে সেটা নাও। আরে না সানিয়া, কি বলছো তুমি? ও একা একা ঘুরবে নাকি? আপা চিন্তা করেন কেন? আরশি কি বাচ্চা নাকি? আর মলের ভিতরেই তো, কিচ্ছু হবে না। তাছাড়া আরশি, তোমার কাছে ফোন আছে না? আন্টি, তা তো আছি। এই তো গুড, আর চিন্তা কি? যাও, তোমার যা পছন্দ কিনো গিয়ে। আম্মু যাই। আরশির আম্মু মেয়ের এমন ইনোসেন্ট ফেস থেকে হেসে দেয়। যা আর কি, বাট সাবধানে, মলের বাইরে চলে যাস না। ওকে আম্মু। আরশি হেসে মলে অন্য সাইডে চলে যায়, আর আরশির আম্মু হেসে দেয় মেয়ের পাগলামি দেখে। আমি এক সাইডে এসে দেখলাম এখানে শুধু টেডি বিয়ারে ভরা। এত টেডি বিয়ার দেখে তো আমার খুশিতে লাফাতে ইচ্ছে করছে, মন চাচ্ছে সবগুলোই নিয়ে নিই। পিঙ্ক কালারের টেডি বিয়ার, রেড কালারের টেডি বিয়ার থেকে শুরু করে অনেক ধরনের। আমি 3টা টেডি বিয়ার চুজ করলাম, একটা রেড আর একটা গোল্ডেনের কম্বিনেশন, আর একটা পিঙ্ক আর হোয়াইট, আর লাস্টটা ব্লু কালার। আমি টেডি বিয়ারগুলো নিয়ে সবগুলোকে অনেকগুলো চুমু দিলাম, কিন্তু বিপত্তি বাঁধলো 3টা টেডি বিয়ার সবগুলোই মাঝারি সাইজের। এগুলো নিয়ে আমি হাঁটবো কিভাবে? সামনে তো কিছুই দেখবো না। আমি কোনো রকম টেডি বিয়ারগুলো 2 হাত দিয়ে ধরে সামনে এগোচ্ছি, এক চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আর এক চোখের সামনে টেডি বিয়ার। এই ভাইয়া, চলো আগে টেডি বিয়ার কিনবো। না, আমি টেডি বিয়ারই কিনবো। উফ, আর কাঁদতে হবে না, চল। মুন এতে মুচকি হাসে। মুন আর সিদ্রাত উপরে যাচ্ছিল, তখনই সিদ্রাতের ফোন আসে। মুন, তুই উপরে যা, আমি কথা বলে আসছি। ওকে ভাইয়া। মুন উপরে টেডি বিয়ারের শপে চলে যায়, আর সিদ্রাত গ্রাউন্ড ফ্লোরের এক পাশে দাঁড়িয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলে তারপর উপরে যেতে থাকে কথা বলতে বলতে। আর তখনই ধবাস, মানে আরশি আর সিদ্রাত ধাক্কা খেয়ে সিদ্রাতের উপর আরশি পড়ে। আমার কোমর শেষ মাগো। আমি আরশি পাখির কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে আমার উপর পড়া মেয়েটার বুকটা সামনে পড়ে থাকা চুলগুলো সরাতেই আমার হার্ট একটা বিট যেন মিস করলো। আমি মুচকি হাসলাম, আমার স্পর্শে জাদু আছে, তাই না? আমি লোকটাকে দেখেই আটকে উঠলাম, তাড়াতাড়ি করে ওনার উপর থেকে উঠে পড়লাম। উনি উঠে আমার টেডি বিয়ারগুলো ফ্লোর থেকে নিয়ে নিজের হাতে নিলেন। আপনি? আমি একটু আরশির দিকে ঝুঁকে দাঁড়ালাম। সেম কোয়েশন, তুমি এখানে কি করছো? বাই এনি চান্স সকালে আমার স্পর্শ পেয়ে পাগল হয়ে এখানে চলে এসেছো, তাই না? তা আবার ডাইরেক্টলি আমার উপরে। আস্তাগফিরুল্লাহ, কতটা বজ্জাত! আল্লাহ কি লজ্জা শরম দেয়নি নাকি কিছু? দেখছি তো জান পাখি। আমি লোকটার কথাই ভরকে গেলাম। কেমন অসভ্য! দেখুন, অসভ্যতামি করবেন না। আমি আপনার উপর পড়তে যাব কেন? আপনি তো। আমি আরেকটু ওর দিকে ঝুঁকে দাঁড়ালাম। ওই এবার পিছিয়ে গেল। ওর ফেসটা দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। এবার আমার দিকে ঝুঁকছেন কেন? আম্মু! আমি সাথে সাথেই আরশির মুখটা চেপে ধরলাম। এই চিৎকার করো কেন? আমায় কি গণধোলা খাওয়া হবে নাকি? একদম চুপ থাকো। আমি ইশারা দিয়ে চুপ থাকবো বোঝাতেই ছেড়ে দিল আমায়। আমি যেই কিছু বলতে যাব আমায় টেনে এক কোণায় নিয়ে গেল লোকটা। কি করছেন? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ ছেড়ে দিন আমায়। আমি আপনার কি করেছি? আমি আরশি পাখিকে একটা দেওয়ালের সাথে চেপে ধরলাম। ওর কপালে আলতো করে কিস করতে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকালো। আমিও চোখ টিপ দিয়ে দিলাম। লোকটার এমন কাজে আমি থতমত খেয়ে গেলাম। প্লিজ আমায় ছেড়ে দিন। আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। আমি আমার ভালোবাসার মানুষটার আমানত। আমায় সে ছাড়া কেউ স্পর্শ করলে আমি তাকে কি জবাব দিব? আরশির এমন আকুতি ভরা কণ্ঠ শুনে আমারও বুকটা ধক করে উঠল। এতটা ভালোবাসা আজও আমার জন্য জমিয়ে রেখেছে আরশি পাখি। খুব শীঘ্রই তোমার আবারও আমার কাছে নিয়ে আসবো, আমি মনে মনে বললাম। প্লিজ আমার সামনে থেকে সরুন। আরশির কথায় হুঁশ আসতেই আমি একটু দূরে সরে যাই, আর এতেও দৌড়ে চলে যায়। আরে তোমার টেডি বিয়ার চলে গেল। আমি নিজেই 3টা টেডি বিয়ার আমার হাত নিয়ে ওখান থেকে চলে এলাম মুনের কাছে। আরে ভাইয়া, টেডি বিয়ারগুলো তো অনেক কিউট। আমার জন্য এনেছো তাই তো? আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হলেও লাভ নেই, এগুলো তোর জন্য না, এগুলো আরশি পাখির। ও এখানে এসেছে, বাট টেডি বিয়ারগুলো এখানে রেখেই চলে গেছে। সত্যি? আর সে এখানে আছে? আমি দেখবো ভাইয়া, প্লিজ প্লিজ।
আমায় নিয়ে যাও না ওর সামনে। আমি এখন ওর সামনে যাব না, তুই গিয়ে খুঁজে বের কর। কেন, তুমি চলে গেলে কি প্রবলেম? প্লিজ চলো না ভাইয়া। আচ্ছা চল, আমি ওকে খুঁজতে সাহায্য করছি, বাট ওর সামনে তুই একাই যাবি। আচ্ছা চলো। কিরে আরশি, কিছুই তো কিনলি না, তোরা হাত তো খালি। তাই তো, আমার টেডি বিয়ার কোথায়? হায় আল্লাহ, ওই লোক নিয়ে গিয়েছে। কত সুন্দর ছিল টেডি বিয়ারগুলো। আরশি, কি ভাবছো? না কিছু না, এমনি কিছু ভালো লাগছিল না, তাই কিনিনি। ও সমস্যা নেই, চলো জুয়েলারি সাইটে যাই। জুয়েলারি কেনা হলে একসাথে বাসায় যাব। আজ আমাদের বাসায় থাকবে, কালও থাকবে, পরশুদিন ন্যাশনাল মিউজিয়াম সবাই একসাথে ঘুরবো, তারপর যাবে। আরে কি বলেনি তো, এতদিন থাকা যাবে নাকি? কাল সকালে চলে যাব। এসব তো শুনবো না আপা, এখন চলেন কিছু জুয়েলারি কিনি। আমি আবার কিছু চুড়ি কিনবো আর একটা নেকলেস। চলো। আমরা সবাই জুয়েলারি সাইটে এসে জুয়েলারি দেখছি, যদিও আমার কিছুই ভালো লাগছে না। দাঁড়িয়ে আছে জাস্ট স্ট্যাচুর মতো, সবাই এটা সেটা কেনাটেনা করছে। ওই লোকটার সাথে দেখা হওয়ার পর থেকেই মনটা খারাপ হয়ে আছে। তারপর আমার সবগুলো টেডি বিয়ার শেষ। লোকটাকে দেখলে, তার ভয়েস শুনলে আর তার আচরণে আমার হার্টের ভিতর কেন যে অস্থির লাগে সেটাই বুঝি না। মনে হয় কেমন একটা মায়ায় পড়ে যায়। মস্তিষ্ক বলে লোকটা থেকে দূরে থাক, কিন্তু মন তার উল্টো কথাই বলে। কেন যে আমার সাথে এসব হচ্ছে আল্লাহই ভালো জানে। আমি এসবই ভাবছিলাম, তখনই তীব্র চিৎকারের আওয়াজে আমার হুঁশ আসে। সেই সাথে এত জোরে চিৎকার শুনে আমার হার্টের একটা বিট যেন মিস করতে যাচ্ছিলাম। আন্টি! তখনই আরশির আম্মুকে দেখে মন খুশিতে চিৎকার করে ওঠে, তারপর দৌড়ে এসে জড়িয়ে ধরে। কেমন আছো আন্টি? ইস, কতদিন পর তোমায় দেখলাম, আমার তো চোখে বিশ্বাসই হচ্ছে না। আগে তো শান্ত হ, যেভাবে চিৎকার করেছিস ভয় পেয়ে গিয়েছি। তো কেমন আছিস? আরে বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, বাট আম্মু তো তোমার কথা মনে করে প্রায় মন খারাপ করে থাকে। চলো আজ আমাদের বাসায়। এই যে পাকা বুড়ি চলে এসেছ। যাই হোক, তোমাদের বাসায় তো আজ যাবে না আপা, আমাদের বাসায় যাবে, বুঝেছো? আরে নিতু আন্টি, তুমি? আমি খেয়ালই করিনি। আচ্ছা সমস্যা নেই। তারপর মন আরশির দিকে তাকায়, দেখে আরশি ফ্যাল করে তাকিয়ে আছে সবার দিকে। কি যে হচ্ছে, সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মেয়েটা দেখতে অনেক কিউট, বাট কে এটা? হাই আরুষি, আমি মুনতাহা মন, তোমার আম্মুর এক বোনের মেয়ে। আমিও হালকা হাসলাম। হাই আপু, ভালো আছো? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সবাই একসাথে বেশ কিছুক্ষণ গল্প করে কেনাকাটা কমপ্লিট করে, আর সিদ্রাত দূর থেকে তার মায়াপরীকে দেখতে থাকে আর মুচকি মুচকি হাসে। শপিং শেষ হলে সন্ধ্যার পর 7:30টার দিকে সিদ্রাত আর মুন ওদের বাসায় চলে যায়, আর আরশির আম্মু নিতু আন্টির সাথে তাদের বাসায় যায়, আর সোনিয়া আন্টির কাজ থাকায় উনিও বাসায় চলে যায়। এদিকে মুন আর সিদ্রাত বাসায় গিয়ে ওদের আম্মুকে সব বলে, তাই সব শুনে মিসেস আয়েশা আজওয়াদ আরশির সোহান মামাদের বাসায় যায় সবার সাথে মিট করতে। আন্টিদের বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করছিলাম, তখনই কলিং বেল বেজে ওঠে। এই সোহান, দেখ তো কে এসেছে। সোহান মামা দরজা খুলতেই একজন মধ্যবয়স্ক মহিলা ভেতরে ঢোকে। পরনে তার অ্যাশ কালারের একটা থ্রি পিস, খুবই সুন্দর, একদম ফর্সা গায়ের রং। কেউ বলবে না উনি মধ্যবয়স্ক, যুবতীদের মতোই লাগছে। আমার যেন চোখেই সরছে না। সিদ্রাতের আম্মু বাসায় প্রবেশ করে সবার সাথে কুশল বিনিময় করে। আরশির আম্মু তো সিদ্রাতের আম্মুকে এতদিন পর দেখে একদম আবেগপ্রবণ হয়ে গিয়েছে। অবশ্য হবে নাই বা কেন, দুজন তো কাজিনই, অনেক মধুর সম্পর্ক ছিল তাদের মধ্যে। কিন্তু মাঝে যে কি হলো, সবাই আলাদা হয়ে গেল। সিদ্রাতের আম্মু এবার মুচকি হেসে আরশির দিকে তাকায়। কেমন আছিস আরশিমা? সবার কথাবার্তায় বুঝলাম এটা মোনাপুর আম্মু, আসলে আমার আম্মুর কাজিন, মানে আমারও আন্টি। বাট আন্টি এত মধুরভাবে আমায় ডাকলো যেন কত পরিচিত আমরা। আমারও অনেক ভালো লেগেছে অবশ্য আন্টিকে। আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শোন, তুই আমায় তুমি করে বলবি, আর একদম আমার সাথে ফর্মালিটিস দেখাবি না। ফ্রেন্ডের মতন আমার সাথে সব শেয়ার করতে পারিস। আরও কিছুক্ষণ কথা বলে আমি আন্টিটার সাথে একদমই ফ্রি হয়ে গিয়েছি। আসলে অনেক ভালো আন্টি। অনেকক্ষণ গল্প করার পর সবাই একসাথে ডিনার করতে বসে। তখনই সোহানের আম্মু বলে ওঠে, আয়েশা, তোর ছেলে মেয়ে আর আশরাফ কোথায়?
ওদেরকে আসতে বল। আজ আমাদের বাসায় সবাই ডিনার করবি। ফোন দে বাসায়। কিন্তু মামি, ওরা তো মনে হয় খেয়ে ফেলেছে। আপা ফোন দাও না, তাহলেই তো বোঝা যায়। সিদ্রাতের আম্মু সবাইকে ফোন দিয়ে চলে আসতে বলে। সোহানদের বাসা থেকে সিদ্রাতের বাসায় যেতে বেশি সময় লাগে না। আমি ভাবছি আন্টির আবার ছেলেও আছে। আমার লজ্জা লাগছে কেমন জানি, কারণ অপরিচিতদের আত্মীয়দেরকে আমার এমনি তো একটু লজ্জা লাগে, সেখানে আবার আন্টির হাজবেন্ড আর ছেলেও আসবে। কেমন যেন আনইজি ফিল হচ্ছে। আমি এসব ভাবছিলাম, তখনই অপরিচিত কণ্ঠ শুনে অবাক চোখে সামনে তাকালাম। ওই লোকটি আমার চোখ কপালে। এই বদমাস লোকটি এত ভালো আন্টি ছেলে। আরশি পাখির দিকে তাকিয়ে খুব ভালো করেই বুঝতে পারছি ও কি ভাবছে, তাই আমিও বাঁকা হেসে ওকে চোখটি পড়ে দিলাম। এতে ওর মুখ যেন আরো হাঁ হয়ে গেল। আমি অনেক কষ্টে হাসি চেপে ধরে রেখেছি। আরশিকে চোখ টিপুনি দিতে দেখে সবাই মিটিমিটি হাসতে থাকে। সিদ্রাত আরশির পাশে চেয়ারটায় বসে পড়ে। মৌনা সিদ্রাতের আব্বু অপর পাশে দুইটা চেয়ারে বসে। কি বজ্জাত ছেলে রে বাবা, অসভ্য লোক। এমন নির্লজ্জ আর একটা দেখিনি। সবার সামনে আমার প্রেস্টিজের 12টা বাজায় দিল। আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভ্রুকুচকে তাকালাম। কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে কথাগুলো। আরশির মনের কথা বুঝতে পেরে সিদ্রাত কথা ঘুরিয়ে ফেলল। মানে তোমায় সেই ছোটবেলায় দেখেছে, তারপর আর দেখেনি, তাই এটা বললো। ও হয়েছে, কথা বাদ দিয়ে খাওয়া শুরু করো সবাই। এই শীত, তুই টিকা নিচ্ছিস না কেন? সিদ নামটা শুনে আমি অবাক চোখে লোকটার দিকে তাকালাম। সিদ মানে এটাই সিনান সিদ? রাইট, এই লোকটাই হবে, কারণ আমার লাইফে একই সাথে একই আচরণকারী একই নামে দুইটা মানুষের আগমন কিভাবে ঘটবে? এটা তো একটু বেশি নাটকীয় হয়ে যাচ্ছে। দ্যাটস মিন ফেসবুকে আমার উত্তক্তকারী সিনান সিদেই উনি। আরশির এইভাবে তাকানো দেখে আমি বিষম খেলাম। শিট, এখন কি হবে? ও হয়তো বুঝে গিয়েছে আমি সিনান সিদ। আমি মনে মনে ভাবলাম। আমি আরশির দিকে আর চোখে তাকিয়ে দেখলাম ও খাচ্ছে কম, ভাবছে বেশি। হ্যাঁ, যা ভেবেছি তাই। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আলাদা আলাদা রুমে চলে গেল। আজ তাহলে আসি, আর আগামীকাল অবশ্যই রাবিয়া আরশিকে নিয়ে বাসায় আসবি। ইনশাল্লাহ আপা। সিদ্রাতরা সবাই বাসায় চলে যায়। আরশিকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সে রুমে শুয়ে শুয়ে আরশি এই কয়দিন ঘটে যাওয়া ঘটনাগুলো শুধু ভাবছে। বুঝলাম না, সবাই কি কাকতালীয়? সিনান সিদের ফ্রেন্ড রিকোয়েস্ট, মেসেজ, ঝগড়া, লোকটাকে দেখে আমার অস্থিরতা ফিল করা, মনের মাঝে অদ্ভুত অনুভূতি। আর এটা লাস্ট সেই লোকটাই নাকি আয়শা আন্টির ছেলে? কেমন নাটকীয় একটা ব্যাপার। তবে সিদ্রাত ছাড়া আমি আমার লাইফে অন্য কাউকে প্রবেশ করতে দিব না, যাই হয়ে যাক না কেন। একটা কাজ করি, এই সিনান সিদকে মেসেজ দিই। এটা করলেই হয়তো কিছু বোঝা যাবে। হাই, মেসেজ দিতে না দিতেই রিপ্লাই। আমি জানি তুমি কি বলবে। আগে বাসায় যাই, তারপর রিপ্লাই দিচ্ছি। এখন আমি রাস্তায়। বাই জান পাখি। বাবা কি ফার্স্ট। অসভ্য লোক, অচেনা একটা মেয়েকে কি সব বলে। ফোন স্ক্রিনে আরশি পাখির ফেস রিয়াকশন দেখে আমি একটু মুচকি হাসলাম। পাগলি একটা। এইটুকু মাথায় এত চাপ যে কেন নাও? অবশ্য তুমি তো জানো না এটা তোমার ব্রেইনের জন্য কতটা হার্মফুল। এসব ভাবতে ভাবতে আমি বাসায় এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে একটা হোয়াইট শার্ট আর কফি কালার স্কার্ট পরে বেড়ে শরীরটা এলিয়ে দিলাম। আজ সারাদিন এত জার্নি গিয়েছে, ভালোই লাগছে না। আমি চোখটা একটু বন্ধ করতে আরশির কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি করে মেসেজ দিলাম, জান পাখি ঘুমিয়ে পড়েছো? মেসেজের টোন বাজতেই আমি রিপ্লাই দিলাম, আপনি আমায় জান করবেন না প্লিজ। আমি কারোর জান না, আমি শুধু আমার সিদ্রাতকেই ভালোবাসি। ও রিপ্লাই দেখে আমি মুচকি হাসলাম। তো আমি কি একবারও বলেছি তুমি সিদ্ধার্থকে ভালোবাসো না? তোমার সিদ্ধার্থ তোমায় অনেক ভালোবাসি শোনা। এরকম একটা রিপ্লাই দেখে আমি থতমত খেয়ে গেলাম। লোকটা সব কি বলছে? মাথা কি ঠিক আছে নাকি? আর আমার সিদ্ধার্থকে উনি চিনেই বা কিভাবে? এসব কি বলছেন উনি? এসব কি বলছেন আপনি? কাল তো আমাদের বাসায় আসছোই, তখন না হয় সব বলবো। এখন ঘুমো, এত লেট করা ঠিক না। গুড নাইট জান। রাগ উঠে গেল আমার। কেউ ইম্পর্টেন্ট কথার অ্যান্সার না দিলে আমার ভীষণ বিরক্ত লাগে। বাই। সিদ্রাত হাসলো আরশির কাছ থেকে। এদিকে আরশি রেগে ফোনটা বেডসাইড টেবিলে রেখে বালিশে মুখ গুজে চোখ বন্ধ করে আছে। সিদ্রাত আপনি কোথায় বলুন তো? আমার পাগলের মতো লাগছে মাথাটা। ইচ্ছে করছে আপনার ফেসবুকে একটু মাথা রাখতে।
মনে হচ্ছে আপনার বুকে সব ক্লান্তির অবসান। দীর্ঘশ্বাস ফেললাম। জাস্ট একটু ভেবে দেখেন আমি কতটা পাগল আপনার জন্য। আপনাকে কখনো দেখিনি, তবু আপনাকে ভালোবাসি। জানি না আপনাকে কখনো পাবো কিনা, তবু আপনার জন্য এই মনটা বারবার কেঁদে ওঠে। আমি চোখটা মুছে আমার পার্স ব্যাগ থেকে ডায়েরি আর কলমটা নিলাম। আমার ডায়েরি আর একটা কলম সবসময়ই আমার পার্সে থাকে, কারণ মন খারাপের সময় ডায়েরিতে কিছু না লিখলে ভালো লাগে না। আর ইদানিং একটু বেশিই খারাপ হয়ে যায় মনটা সিদ্ধার্থের কথা ভেবে। আমার ডায়েরির সব কিছুই সিদ্ধার্থের প্রতি আমার অনুভূতি নিয়ে। ডায়েরিটা নিয়ে আমি লিখতে শুরু করলাম। বাস্তবে তার অস্তিত্ব নেই, তবুও কল্পনা করি। কখনো তাকে দেখিনি মনের ক্যানভাসে, তবুও তারই ছবি আঁকি। কখনো শুনিনি তার কণ্ঠ, তবুও আমার হৃদয় স্পন্দন তার নিঃশ্বাসে কেঁপে ওঠে। পারিনি কভু তার বুকে মাথা রাখতে, তবুও তাকে আমার বুকেই রাখি। পারিনি তার মনের গহীনে যেতে, তবুও আমার মনে তার নাম লিখি। জানি পাবো না কখনো তাকে, তবুও স্বপ্ন দেখি। বাসবে না ভালো কখনো আমাকে, তবুও অনুভব করি। হবে না কখনো সে আমার, তবুও ভালোবাসি। আসবে না কখনো জানি, তবুও অপেক্ষায় আছি। লেখাটা শেষ করে ডায়েরিটা বুকে জড়িয়ে এক ফোঁটা অশ্রু ঝরলাম। প্রতিটি কথায় মনের গহীন থেকে লিখেছি মিস্টার সিদ্ধার্থ। প্রতিটি লেখায় আমার বাস্তব অনুভূতি। আপনার অস্তিত্ব না থাকা সত্ত্বেও আপনাকে নিয়ে আমার এত অনুভূতি। অদৃশ্য তুমি, তবু এই তুমিটাকেই ভালোবাসি যে আমি। আরও একটা রাত আরশি নীরব অশ্রু ঝরিয়েই কাটিয়ে দেয়। আরশি দাঁড়িয়ে আছে সিদ্ধার্থের বাসার গেইটের সামনে। আরশির আম্মু ভেতরে চলে গিয়েছে। সকাল 9টা বাজে। আধ ঘন্টা আগেই তারা রওনা দিয়েছে বললে ভুল হবে। সিদ্ধার্থ নিজেই গিয়ে আরশি আর ওর আম্মুকে সকালই নিয়ে এসেছে। অবশ্য কারের মধ্যে দুজনের মাঝে তেমন কিছুই হয়নি আরশির আম্মু ছিল বলে। যদিও সিদ্ধার্থ একটু পরপর আরশির হাতে চিমটি কাটছিল, তখন তো আরশি রাগি চোখ দিয়ে পারে না সিদ্ধার্থকে খেয়ে ফেলে। কি ম্যাডাম, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে নাকি? আমি আরশির পিছন থেকে কানের কাছে ফিসফিসিয়ে বললাম। ওনার কথা আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে জিজ্ঞেস করায় হয়তো না, তা না, আপনাদের বাসাটা অনেক সুন্দর, স্পেশালি বাম সাইডে মেবি একটা বাগান দেখা যাচ্ছে। মনে হয় অনেক সুন্দর ফুল ফুটে আছে ওখানে। আমি মুচকি হেসে আরশির হাতটা আমার হাতের মুঠোয় নিলাম। এভাবে স্পর্শ করায় আমি কেঁপে উঠলাম। অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি কিছু না বলেই বাগানের দিকে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। এই যে কি করছেন, আমার হাতটা ছাড়ুন, টানছেন কেন? সিদ্ধার্থ আরশির কথা না শুনে আরশিকে টেনে বাগানে নিয়ে এলো। আমি বাগানের ভিতরে ঢুকতেই মনটা অন্যরকম হয়ে গেল। এত সুন্দর বাগানটা বলার বাইরে। বাহারি রকমের ফুল বাগানে, ফুলের ঘ্রাণে মৌ মৌ করছে চারদিক। বাগানের মাঝখানে আবার ছাউনি দিয়ে বসার জায়গা আছে, মানে একটা গোল টেবিলের দুই পাশে দুইটা চেয়ার আর উপরে ছাউনিটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা। টেবিল আর চেয়ার সবগুলোই দামি পাথর দিয়ে বানানো হয়েছে। বাগানের মাঝখান দিয়ে হাঁটার জন্য সরু পথ আছে। আমার মুখ থেকে আপনি বের হয়ে গেল, ওয়াও এত সুন্দর বাগানটা! আমার তো ইচ্ছে করছে বাগানের ভেতরেই বেড সেট করে দিন, উফ রাত কাটিয়ে দিই। আরশির কথায় একটু হাসলাম। তুমি চাইলে আমার প্রবলেম নেই, আমি আর তুমি না হয় এখানেই বাসর করবো। চান? সিদ্ধার্থ কথা বলতে দেরি করলেও আরশির কাশি উঠতে দেরি হয়নি। আরে আস্তে আস্তে, আমি পিঠে চাপড় দিতে বললাম। আমার কাশি থামতেই ওনাকে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ছি, লুচু একটা, আমায় টাচ করবেন না। আমি কেন আপনার সাথে বাসর করব, অসভ্য বদমাশ একটা। আমি আরশির কথায় বাঁকা হাসলাম। জান পাখি, জাস্ট একবার থাকো আমাদেরকে। কতটা ফিট বডি দেখেছো আমার, কতটা ড্যাশিং আমি। হ্যাঁ, শার্ট খুললে তো তুমি পুরোই ফিদা হয়ে যাবে। আল্লাহ, দড়ি ফেলাও, এই নীলর্য আমি আর একটা দেখিনি। আমার মতো নিষ্পাপ একটা বাচ্চার সামনে এসব কি বলছে? লজ্জায় মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যাই। আমি আর কিছু না ভেবে ওনাকে ধাক্কা দিয়ে দিলাম একটা ভোদৌড়। আরেক মিনিট থাকলে লজ্জায় হার্ট অ্যাটাক করতাম আমি। আরশির লজ্জামাখা ফেস আর এমন দৌড় দেখে সিদ্ধার্থ হো হো করে হেসে ওঠে। মাত্র তো শুরু জান, আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। আরশি বাসার ভেতরে ঢুকে এখনো হাঁপাচ্ছে। ওর হার্ট এখনো যেন ধুকধুক করছে।
সিদ্ধাতের বলা কথাগুলো মনে পড়লেই হার্টবিট বেড়ে যাচ্ছে বেচারির। আর যাবো না ওনার সামনে, ধলা ইন্দুর কোথাকার। আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেই আরেক দফা অবাক হলাম। আল্লাহ, এত সুন্দর বাড়িটা, ইচ্ছে করছে এখানেই থেকে যাই। ওনাদের রুম 6 তলা, বাট ডুপ্লেক্স সিস্টেম, অর্থাৎ 6 তলা আর 7 তলা নিয়ে। পুরো বাড়িটাই হোয়াইট কালার, বাট সিঁড়ির কালারটা ব্লুইশ। বাড়ির ভিতরেই সিঁড়ির এক পাশে অনেক বড় একটা ফ্লাওয়ার ভ্যাস, আরেক পাশে দেয়ালের সাথে সেট করা অনেক বড় একটা অ্যাকোরিয়ামে গোল্ডেন কালার, রেড অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশন সহ বিভিন্ন কালারের মাছ। এত সুন্দর লাগছে কি বলবো। একদম মাঝখানে সোফা সেট, স্পেশালি সিলিং ম্যাটটা অনেক সুন্দর লেগেছে। এটাও অবশ্য হোয়াইট কালারই। আমি সবই দেখছিলাম, তখনই আন্টিটাকে হুঁশ আসে। এই আরশি, এখানে এসে বস। আন্টি। আমি আন্টির পাশে গিয়ে বসি। ভালো আছো আন্টি? তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের বাড়িটা অনেক সুন্দর, ইচ্ছে করছে কফি করে নিয়ে যাই। পাগলি মেয়ে, কপি করে নিতে হবে কেন? তুই থেকে যা না আমাদের বাসায়। আমিও হাসলাম আন্টির কথায়। তা কি হয় নাকি? আমি চাইলেই কি থাকতে পারবো নাকি? আমার নিজেরও তো বাসা আছে, পড়াশোনা আছে। পাগলি একটা, এক কাজ কর, বাসাটা পুরোটা ঘুরে দেখ তুই। আমি তো চিনি না, একা একা কেমন যেন লাগে। সিদ্ধাতের আম্মু আরশির কথায় হাসলো, তারপর মনকে ডাকতে লাগলো, বাট মনের কোনো খোঁজ নেই। উফ, এই মেয়েটা যে কোথায় গেল? আপা বাদ দাও, পরে আর সে ঘুরে দেখবে, এখনো এখানেই বসে থাকো। আন্টি, এত হাইপার হয়েও না তো। কিন্তু তখনই সিদ্ধাত বাসায় প্রবেশ করে। ওই তো সিদ্ধাত চলে এসেছে। এই সিদ্ধাত, এদিকে আয় তো, আরশিকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখা। সিদ্ধাত ওর আম্মুর ডাক শুনে আরশির সামনে আসলো, আর আরশি অবাকের চরম পর্যায়ে। সিদ্ধাত নামটা শুনে মনে হলো মাথাটা একটা চক্কর দিল। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। আপনার নাম সিদ্ধাত? আরশির কথা শুনে আমি বুঝলাম কত বড় ভুল করে ফেলেছি আমরা। শিট। সিদ্ধাত কে আরশি? এসব কি বলছিস? আন্টি, তুমিই তো মাত্র ওনাকে সিদ্ধাত বলে ডাকলে। তোমার মাথা। আম্মু আমায় কখন সিদ্ধাত বললো? আম্মু তো বললো সিদ। সারাদিন কি ভাবো? আমি থতমত খেয়ে গেলাম সবার কথা শুনে। এতটাই ভুল শুনলাম আমি? হয়তো ভুলেই শুনেছিলাম, সারাদিন সিদ্ধাতকে নিয়ে ভাবতে ভাবতে। সরি, অ্যাকচুয়ালি। আচ্ছা বাদ দে সিদ্ধাত, আরশিকে পুরো বাড়িটা ঘুরিয়ে আন যা। সিদ্ধাতের আম্মুর কথা শুনে আরশি চিৎকার দিয়ে উঠলো। না, আমি ওনার সাথে যাব না। আরশির কাজ দেখে সিদ্ধাত বাঁকা হাসলো। কেন? কি প্রবলেম? আমি কি কিছু করেছি নাকি? অসভ্য লোক, কিছু করেছে কিনা আবার জিজ্ঞেস করছে, শালা লুচু একটা। আরশি, কি ভাবছিস? যা, সিদ্ধার সাথে ঘুরে আয়। আর কি করার, আমি একরকম বাধ্য হয়ে ওনার সাথে সিঁড়ির দিকে এগোলাম। আমি তাকাতেই বাঁকা হাসলো উনি। এভাবে হাসছেন কেন? আমি কিছু না বলে আরশির হাতটা খপ করে আমার হাতের মুঠোয় নিয়ে নিলাম। তারপর একদম ওর শরীরের সাথে ঘেঁষে হাঁটতে লাগলাম। ম্যাডাম যে রেগে বোম হয়ে গেছে তা বোঝাই যাচ্ছে। আমি আরশির হাতটা আমার বুকের সাথে চেপে ধরলাম। সত্যি কি তাই? ভালো লাগে নাকি অন্যরকম লাগে? ওনার বুকে আমার হাত রাখতেই সারা শরীর যেন আমার কারেন্ট বয়ে গেল। সারা শরীরে যেন আমার কারেন্ট বয়ে গেল। কেমন যেন কেঁপে উঠলো শরীরটা। তারপর আবার ওনার এমন স্লো ভয়েসে কেমন যেন সব এলোমেলো লাগছে আমার। আমি অবাক হয়ে ওনার দিকে তাকাতেই ওনার মায়া ভরা চোখগুলো দেখলাম। এই চোখগুলোর দিকে তাকালে কেন জানি নিজেকে ধরে রাখতে পারি না। টালমাটাল লাগে মনটা। কি ভাবছো? আমি ওনার থেকে চোখ নামিয়ে ফেলাম। হাতটা ওনার বুক থেকে ছাড়ার চেষ্টা করছি, বাট উনি আরো শক্ত করে চেপে ধরেছেন। আমি অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হাসলেন। এত ছটফট করে লাভ নেই। তোমার কি মনে হয় তুমি আমার সাথে পারবে? আসলে ওনার মতো বডি বিল্ডারের সাথে আমি অসম্ভব। আমি আর কিছুই করলাম না। উনি ওনার বুকে আমার হাত নিজের হাত দিয়ে চেপে রেখেই হাঁটতে লাগলেন। আমার যে কেমন লাগছে সেটা আমি জানি। ওনার হার্টবিটের আওয়াজ আমি স্পষ্ট টের পাচ্ছি। একটা রুমের সামনে এসে উনি থেমে গেলেন। এইটা আমার রুম, কিছুদিন পর থেকেও তোমারও হবে। মানে? সিদ্ধাত কিচ্ছু বলল না, শুধু হাসলো। বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি আমার রুমটাও দেখবে? এত ভাবার কিছু নেই তো, তোমার পছন্দ হবেই।
আপনার রুম আমার পছন্দ হলেই বা কি, আর না হলেই কি? আরশি সিদ্ধাতের সাথে ওর রুমের ভিতর প্রবেশ করতে চোখ জুড়িয়ে গেল। আসলেই ওদের সবার চয়েস অনেক সুন্দর। অন্যান্য রুমের মতো সিদ্ধাতের রুমটাও হোয়াইট। রুমের মাঝখানে বিশাল একটা বেড, বেডের দুই পাশে বেড সাইড টেবিল, একটা টেবিলে রাউন্ড শেপ ছোট্ট একটা অ্যাকোরিয়াম, দুইটা গোল্ড ফিশ। রুমের বাম সাইডের দেয়ালে ড্রেসিং টেবিল আর ডান সাইডের দেয়ালে তিনটা সোফার একটা সেট। অবশ্য এই দেয়ালটা কাচের, অ্যান্ড কাচের উপর নেটের পিঙ্ক কালার পর্দা টানানো। সোফাগুলো যেই কাছের দেয়ালে টানানো হয়েছে ওইটাই ওয়াশরুমটার একটা দেয়াল, মানে ওয়াশরুমটা বিশাল বড়। ড্রেসিং টেবিলের থেকে একটু গ্যাপ রেখে কাভার্ড। রুমের আরেক সাইডে মাঝারি সাইজের একটা ওয়াল ক্যাবিনেট, বিভিন্ন ধরনের শোপিস। মাশাআল্লাহ, রুমটা সব দিক দিয়ে অনেক সুন্দর। কি পছন্দ হলো তোমার রুমটা? অনেক সুন্দর, জাস্ট ওয়াও। তাহলে তো আর আমার সাথে থাকতে প্রবলেম হবে না, তাই না? আরশির এবার হুঁশ এলো, তাই আরশি রাগী চোখে সিদ্ধাতের দিকে তাকালো। আপনি কি জন্মগতভাবেই লুচু? তা ঠিক বলতে পারবো না, বা ছোটবেলায় আরশি নামের একটা মেয়েকে কিস করেছিলাম। আরশি শোনার সাথে সাথেই তার চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে গেল। আরশি তার হাতটা এক ঝটকায় সিদ্ধাতের বুক থেকে সরিয়ে নিল। এই মিস্টার লায়ার, আপনি কি আমায় বোকা পেয়েছেন নাকি? আপনি বলবেন আর আমি বিশ্বাস করব? আসছে, ছোটবেলায় আপনি আমায় পেলেন কিভাবে? আমি আরশির কথায় দুষ্টু হাসি হাসলাম। আমি কি একবারও বলেছি আমি তোমায় কিস করেছি? আমি তো আমার মামুনির মেয়েকে ছোটবেলায় কিস করেছি। যে ফিলিংস, একদম নরম নরম গাল, ঠোঁট, ইচ্ছে করছে আবারও। না, চুপ থাকেন। ছি, নির্লজ্জ লোক কোথাকার, আপনার নামে মানহানির মামলা করব। আরশির কথা শুনে সিদ্ধার্থ উচ্চ স্বরে হেসে দিল। তা মানহানির মামলায় কি বলবে? যে তোমাকে ছোটবেলায় আমি কিস করেছি? সিদ্ধার্থ এটা বলেই হাসতে লাগলো, আর আরশি গাল ফুলিয়ে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে। আপনি আসলে কেমন যেন, আমার সাথে এমন করে কি মজা পান আপনি? কেমন করে জান? আরশি সিদ্ধার্থের কোনো কথার জবাব দিল না। বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। বারান্দাটা পুরো থায়ে, এক সাইডে ক্যাকটাস, বেলি ফুলের টব, আরেক সাইডে একটা ছোট ডাবল সোফা সেট। বেশি কিছু নেই, আর সিম্পলই ভালো লাগছে বারান্দাটা। বাট বারান্দাটাও বড় মোটামুটি। তবে যেটা আরশির সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো বারান্দা দাঁড়ালে পুরো রাস্তাটাই দেখা যায়। আরশি এসব ভাবছিল, তখনই সিদ্ধার্থ আরশিকে টান দিয়ে সোফায় বসিয়ে দেয়, আর নিজেও আরশির শরীর ঘেঁষে বসে পড়ে। আরশি জিজ্ঞাসা দৃষ্টিতে সিদ্ধার্থের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আবার? তুমি তো অনেক কিছু জানতে চেয়েছিলে কাল রাতে, তাই না? বাট আমি শিওর আপনি সিনান সিদ, তাই নতুন করে আর জানার কিছু নেই। যদি বলে অনেক কিছুই আছে তোমার জানার। মানে? আমি আরশি পাখির একটা হাত আমার হাতের মুঠোয় নিলাম, তারপর হাতের দিকে তাকিয়েই বলতে লাগলাম, তুমি কি জানো তোমায় আমি অনেক খোঁজার পর পেয়েছি? তুমি কি জানো প্রতিদিন রাতে ঘুমানোর আগে ক্যামেরা স্ক্রিনের উপরেই তোমার কপালে ভালোবাসার পরশিকে তারপর চোখটা বন্ধ করি? তুমি কি জানো সকালে আমার ঘুম ভাঙে তোমার ভয়েস শুনে? সবার আগে আমার চোখ জোড়া তোমাকে দেখিয়ে দিন শুরু করি। তুমি কি জানো তোমার জন্য আমি কতটা পাগল? আরশি অবাক হয়ে সিদ্ধার্থের কথাগুলো শুনছিল। তার চোখ দিয়ে অলরেডি পানি পড়ছে। আরশির সাথে সাথে উঠে দাঁড়ালো। এসব কি বলছেন আপনি? জান পাখি, আমি তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আপনি যা বলছেন তা সম্ভব না। আমি পারবো না আপনাকে ভালোবাসতে, কোনোভাবেই না। আমি শুধু সিদ্ধার্থকে ভালোবাসি, আমার সিদ্ধার্থকে। প্লিজ আমার লাইফ থেকে আমার সিদ্ধার্থকে কেড়ে নেবেন না, প্লিজ। আরশির কান্না আমার সহ্য হচ্ছে না। আমি ওকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। প্লিজ কান্না করো না, তোমার চোখের প্রতিটি অশ্রুকণাও আমার বুকে আগুন হয়ে চলে। কান্নাই নয়, তবে ঠোঁটের কোনায় হাসিতেই মনে হয় আরশি পাখি। আরশি সিদ্ধার্থকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কেন এমন করছেন? কি চান আপনি? আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি শুধুমাত্র আমার সিদ্ধার্থকেই ভালোবাসি। আরশি দৌড়ে চলে যেতে নেয়, কিন্তু সিদ্ধার্থ আরশির হাত টেনে ধরে। এতে আরশি রাগী চোখ দিয়ে সিদ্ধার্থের দিকে তাকায়। তুমি তোমার সিদ্ধার্থকে ভালোবাসো মানছি, কিন্তু একবার শুধু বলো আমায় নিয়ে তোমার মনে কোনো অনুভূতি নেই। অনলি একবার বলো আমায় নিয়ে তুমি ভাবো না। সত্যি
একবার শুধু বলো, আমি যেন তোমার লাইফ থেকে চিরজীবনের জন্য চলে যাই। প্রমিস, আর কখনো হয়ে দেখবে না তুমি। সিদ্ধার্থের কথাগুলো কেন জানি তীরের মতো বিচ্ছে আরশির বুকের ভিতর। আমি তো সিদ্ধার্থকে ভালোবাসি, তবুও কেন লোকটার এই কথাগুলো শুনে আমার এত কষ্ট হচ্ছে। আরশি আর কোনো জবাব না দিয়ে সিদ্ধার্থের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে অশ্রুসিক্ত নয়নে দৌড়ে চলে যায়। আর সিদ্ধার্থ মুচকি মুচকি হাসে। আমি জানি জান পাখি, তুমি কখনো অস্বীকার করতে পারবে না আমার কথাগুলো। কেন জানো? তুমি সিনান সিদকে ভালোবাসো, এই জন্য নয়, বরং তুমি তোমার সিদ্ধার্থকে সেদিনও ভালোবাসতে আর আজও ভালোবাসো। তাই আমাদের জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, তো দেখো না, ভালোবাসাটা এক বিন্দুও চেঞ্জ হলো না, দিন দিনের গভীরতা আরও বাড়ছে। আমি চাইলেই তোমায় বলে দিতে পারতাম যে আমি তোমার সিদ্ধার্থ, কিন্তু এটা করলে সবচেয়ে বড় ক্ষতি যে তোমারই হবে। অ্যাট ফার্স্ট তুমি এটা বিলিভ করবে না, অ্যান্ড সেকেন্ডলি তোমার ব্রেইন এত প্রেশারও নিতে পারবে না। আমি অতীত নয় জান, বর্তমানেই তোমার হৃদয়ে নিজের জন্য জায়গা তৈরি করে নেব। সিদ্ধার্থ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে ফেলে। আরশি সেখান থেকে দৌড়ে লিভিং রুমে চলে আসে। তখনই মুন্নার সামনে পড়ে সে। হাই আরুষি, কখন এসেছো? হাই আপু, প্রায় 1 ঘন্টা হবে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। চলো সোফায় বসি। চলো। আরশি আর মুন সোফায় বসে গল্প করতে থাকে। গল্পের ছলে আরশি প্রায় ভুলেই গিয়েছে একটু আগে কি হয়েছে। মুনের সাথে বেশ জমেছে আরশির। ওদের গল্পের মাঝেই সিদ্ধার্থ লিভিং রুমে এসে অন্য একটা সোফায় বসে মোবাইলে গেমস খেলতে থাকে। আরশি আর চোখে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে ফেলে। মুনাপু, তুমি তো এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, তাই না? তুমিও তো ক্লাস 10। পড়াশোনার কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো, বাট ম্যাথ আর হায়ার ম্যাথ এমসিকিউ এর অবস্থা ভালো না। অ্যাকচুয়ালি এমসিকিউ পড়তে মন চায় না, তো যার কারণে এই অবস্থা। এটা ঠিক, বাট এমসিকিউ এ ইম্পর্টেন্স না দিলেই কিন্তু পস্তাতে হবে আরুষি। বাই দ্য ওয়ে ভাইয়া, তুমি তো ম্যাথের টিচার, আরুষিকে সপ্তাহে 2-1 দিন গিয়ে এমসিকিউ দেখিয়ে আসতে পারো। আরশি মনের কথা শুনতে থতমত খেয়ে গেল। সিদ্ধার্থের দিকে তাকিয়ে দেখে সিদ্ধার্থ দাঁত কেলাচ্ছে। আরশির দিকে তাকিয়ে, অসভ্য একটা। বোন, তোর আইডিয়াটা কিন্তু খারাপ না। এমনিতেও আরশি পাখি যদি এক্সামে ফেল করে তাহলে তো আমাদের সবারই লজ্জা। আরশি ভেবাচেকে খেয়ে গেল সিদ্ধার্থের কথা শুনে। আমি নাকি এক্সামে ফেল করব? আসলেই বদমাশ লোক। এই যে আপনি না জেনে কথা বলেন কেন? আপনি জানেন আমি ফেল করব? আমি কি ফেলটু নাকি? সেটা আমি কিভাবে জানবো? তুমিই বলো। আমি কি তোমায় পড়িয়েছি নাকি যে তোমার রেজাল্ট সম্পর্কে আমার আইডিয়া থাকবে? রাদার আইডিয়া নেওয়ার জন্য তো তোমায় পড়াবো। আমি আপনার কাছে পড়লে তো, আর আপনার কাছে আমাকে পড়তে দিচ্ছেই বা কে? সিদ্ধার্থ আরশির কথা শুনে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো এক হাত দিয়ে বুলিয়ে নিল। তারপর একটা চোখ টিপুনি দিল। আর আরশি রাগী চোখে তাকালো। তখনই সিদ্ধার্থের আম্মু আর আরশি আম্মু আসলো। এই সবাই ডাইনিং টেবিলে বস গিয়ে, আমি খাবার সার্ভ করছি। ইয়া আম্মু, বসছি। এই তোমরা বসো। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে আর বিভিন্ন টপিকস নিয়ে কথা বলছে। আরশি খাচ্ছে আর সবার কথা শুনছে। মামুনি, আজ বিকেলে সবাই মিউজিয়ামে যাব, রেডি থাকবে কিন্তু। আরে না, পাগল নাকি? বাসায় যেতে হবে। সাজিদ বাসায় একা, একটু পরে চলে যাব আমরা। রাবিয়া, এটা ঠিক না কিন্তু। আচ্ছা, সন্ধ্যায় ঘোরা শেষ হলে তারপর সিট তোদেরকে দিয়ে আসবো। না আপা, এতক্ষণ থাকা যাবে না। আচ্ছা একটা কাজ করো, আরশিকে রেখে দাও, ওকে বিকেলে দিয়ে এসো। আরশির আব্বু তো বাসায়, আমরা চলে যাব। না আম্মু, আমিও তোমার সাথে চলে যাব। তোরা সবাই চলে যা, আমার মতামতের তো কোনো ভ্যালু নেই কারো কাছে। আরশি সিদ্ধার্থের আম্মু কথা শুনে খারাপ লাগলো একটু। আসলেই তো কত আশা নিয়ে বলেছিল। আমিই বাকি এই রাক্ষসটার জন্য কিনা চলে যেতে যাচ্ছি। সরি আন্টি, আমি যাব না, তোমার সাথে আজ ঘুরবো। এবার খুশি? একদম। সিদ্ধার্থ মুচকে আসলো। ব্রেকফাস্ট করে আরও কিছুক্ষণ গল্প করে আরশির আম্মু চলে যায়। আরশি মনের সাথে রুমে গিয়ে ল্যাপটপে অনেক কিছু দেখতে থাকে মনের এফবি আইডিতে। আরশি মনের আইডিতে তাদের বাসার সবার পিকচারগুলো দেখছিল। দেখতে দেখতে সিদ্ধার্থের পিক আসলো কয়েকটা, এক একটা এক এক রকম পোজ। একটা পিকচারে সিদ্ধার্থ সোফায় বসে আছে,
একটা হাত সোফার হাতলে রেখে ভর দিয়ে আরেক হাত দিয়ে মোবাইল চালাচ্ছে। মোবাইলের দিকে তাকিয়েই স্কাই ব্লু শার্টটার উপরে দুইটা বোতাম খোলা, যার কারণে সাদা বুকটার উপরের অংশ দেখা যাচ্ছে। আরশি দেখে যেন একটা ক্রাশ খেলো, সত্যি ক্রাশ খাওয়ার মতো একটা লুক। আরেকটা পিকচারে ভার্সিটিতে কয়েকজন টিচারের সাথে মিটিং করছে, আরও অনেক পিকচার, কিছু পিকচার ক্যালিফোর্নিয়ায় তোলা। এটা দেখে আরশির খুব অবাক লাগলো। জায়গাটা দেখে মনে হচ্ছে আরশি ওখানে গিয়েছিল। আপু, তোমার ভাই কি আমেরিকায় থাকে নাকি? ক্যালিফোর্নিয়ায় যে পিকগুলো তুলেছে? ভাইয়া তো ওখানেই থাকতো, পড়াশোনা ও আমেরিকায় কমপ্লিট করেছে। ও জানো, আমার না কেন জানি মনে হচ্ছে ওই জায়গাগুলোতে আমিও কখনো গিয়েছিলাম। আমার যে মাঝে মাঝে কি হয়। আরে মন খারাপ করো কেন? তুমি তো ক্যালিফোর্নিয়া গিয়েছিলি, এজন্যই তো এমন মনে। মন এইটুকু বলে জিহ্বার কামড় দিল, আর আরশি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মনের দিকে। আমি আবার কবে ক্যালিফোর্নিয়ায় গেলাম? স্বপ্নে গিয়েছো হয়তো, তাই এমন মনে হচ্ছে। মুন আপু, তুমিও না? আচ্ছা এসব বাদ দাও, এখন বলো আমার ভাইটাকে তোমার কেমন লাগে? রাক্ষস লাগে। কি? রাক্ষসী, নির্লজ্জ আর লুচ্চিও বটে। আমার পেছনে জোকারের মতো লেগে থাকে। মন আরশির কথা হেসে দিল। মাত্র তো শুরু, দেখো আরো কি কি করে। তোমার ভাইকে যদি আমি পানিশমেন্ট না দিই তো আমার নামও আরশি না। আমার ভাইকে তো অলরেডি পানিশমেন্ট দিচ্ছই। কিছু বললে? না, বাদ দাও। দুপুর 2:30টার পর সবাই রেডি হলো। 3টার দিকে সবাই কারে গিয়ে বসলো মিউজিয়ামে যাওয়ার জন্য। আরশি পিছন সিটে বসে আছে। আরশি পিছনের সিটে বসার আগেই মন ইচ্ছে করে ওর মায়ের পাশে বসে গেল, যার কারণে আরশি বাধ্য হয়ে সিদ্ধার্থের পাশে সামনের সিটে বসলো। সিদ্ধার্থ আরশির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল, এতে আরশি ভেঙচি কাটলো। তোমায় কিন্তু অনেক সুন্দর লাগছে। আরশি রাগি ফেসে সিদ্ধার্থের দিকে তাকাতেই সিদ্ধার্থের ঠোঁটের সাথে আরশির নাকের স্পর্শ লাগলো। আরশি একটু কেঁপে উঠলো, লজ্জায় আরশি চোখ নামিয়ে ফেললো। ছি, কি বিশ্রী একটা ব্যাপার, লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। আরশির লজ্জা ভাঙা ফেস দেখে সিদ্ধার্থ মুসকে মুসকে হাসছে আর ড্রাইভ করছে। কাল আমার হালকা জ্বর ছিল দোস্ত, তাই আসতে পারিনি। আরশি ক্লাসের সামনে বারান্দা দাঁড়িয়ে তার বেস্ট ফারহার সাথে কথা বলছিল। তখনই পাশের বারান্দার টিচার্স রুমের সামনে মানুষটাকে দেখে আরশির চোখ কপালে উঠে গেছে। মনে হচ্ছে কেউ বুকের ভেতর তবলা বাজাচ্ছে অনবরত। আরশি হা করে তাকিয়ে আছে মানুষটার দিকে, নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না যে তার ক্রাশকে দেখতে পারবে আবারও। এই, তুই ওই দিকে সিরাত স্যারকে দেখে এইভাবে তাকিয়ে আছিস কেন? মানুষ দেখলে কি ভাববে? ফারুক দোস্ত, এই ব্লু শার্ট পরা আর চোখে যে চশমা লাগানো এই লোকটাই তোর জিজু দোস্ত। আমি হার্ট অ্যাটাক করবো বনু, আমাকে ধর কেউ। মনে হচ্ছে এই দোতলা থেকে পড়ে আমি ইন্তেকাল করব অতি সুখে। ও নো, আমার ক্রাশ। কি বলছিসটা কি? সিদ্ধার্থ স্যার তোর সেই ক্রাশ? 1 মাস আগে যাকে পার্কে দেখে ক্রাশ খেয়েছিলিস? হ দোস্ত, এটাই তোর সেই জিজু, মানে আমার ফিউচার হাবি। ও আল্লাহ, আমি মরে যাব খুশিতে। উনি এখানে কেমনে দোস্ত? উনি তো আমাদের নিউ টিচার। কি? আরশি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। ইস, কেমন একটা ব্যাপার ঘটলো, আমার সাথে এসব হওয়া লাগে। আজ আমি চাইলেও খারুসটার দিকে তাকাতে পারবো না। ধ্যাৎ, বেশি ভাবছি। এই খারুসটার দিকে তাকিয়ে বা কি হবে? আমি তো আমার সিদ্ধার্থকে দেখবো যখন সে কল্পনা থেকে আমার বাস্তবে ফিরে আসবে। ভাবতেই শরীর কাঁপে। কেমন হবে সেই মুহূর্তটা? নিশ্চয়ই তাকে দেখার পর আমি হার্ট অ্যাটাক করব, অথবা আমার ভেতর অস্থিরতা কাজ করবে। যার বসবাস আমার কল্পনায়, যাকে না দেখেও এই মন এতটা তার জন্য ব্যাকুল, তাকে দেখার জন্য অবশ্যই অদ্ভুত অনুভূতি কাজ করবে। আরশি এসব ভাবছিল, তখনই সিদ্ধার্থের সাথে দেখা হওয়ার কথা চোখের সামনে ভেসে উঠল। ওর শরীর কেঁপে উঠল ওই 2 রাতের সিন মনে করে। আরশি অদ্ভুতভাবে সিদ্ধার্থের দিকে তাকালো, আর সিদ্ধার্থ মুচকি হেসে কার ড্রাইভ করছে। আরশি চোখ নামিয়ে ফেলল। উফ, এই লোকটার আশেপাশে থাকলেও কেন যে আমার ভেতর এত অস্থিরতা কাজ করে আমি বুঝতে পারি না। আরশি পাখি,
এই আরশি পাখি। সিদ্ধার্থের ডাকে আরশি ভাবলো জগৎ থেকে বেরিয়ে এলো। বলুন। আমরা চলে এসেছি, নামো কার থেকে। আরশি সামনে তাকিয়ে দেখলো যে সত্যি সে চলে এসেছে। পিছনে সিটে তাকিয়ে দেখে সিদ্ধার্থের আম্মু আর মন নেই। আরশি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আন্টি কোথায়? তোমার আগে কার থেকে নেমে গেছে। তুমি তো তোমার সিদ্ধার্থের কল্পনায় মতো ছিলে, তাই বোঝনি। আরশি ব্রু কুচকে একবার সিদ্ধার্থের দিকে তাকালো, তারপর একটা ভেংসি কেটে নেমে পড়লো। আরশি কার থেকে নামতে সিদ্ধার্থ নেমে খপ করে আরশির হাত ধরলো। এভাবে আমার হাত ধরলেন কেন? আমি চাই না এই ভিড়ের মাঝে আমার পাখি উড়ে যাক। আমি কি পাগল ভাবেন নাকি যে ভিড় পেয়েছি বলে পালাবো? আরে ধরুন, তুমি কেন পালালে? ভিড়ের মাঝে যদি হারিয়ে যাও তাই বললাম। ভুলেও হাত ছাড়ানোর চেষ্টা করবে, করেও লাভ নেই। আরশি আর কিছুই বললো না, শুধু মনে মনে ভাবলো, আমি কি আর জোরাজুরি করে আপনার মতো রাক্ষসের সাথে পারবো নাকি? আমি আরশির দিকে তাকিয়ে হালকা হেসে ওর হাতটা ধরেই গেটের ভিতরে প্রবেশ করলাম। আম্মু আর মনের সাথে মিউজিয়ামের ভিতরেই দেখা হলো। এই তো তোরা এসেছিস, তাহলে কখন থেকে দাঁড়িয়ে আছি তোদের জন্য। আন্টির সামনেও উনি আমার হাত ধরে আছেন। আমার এত অস্বস্তি আর লজ্জা লাগছে, কি বলবো, কেমন একটা ব্যাপার, কি না কি মনে করবে। আরে আম্মু, তোমাদের আরশি তো এমন ভাবনায় মত্ত হয়েছে, কি আর বলবো, এই জন্য তো লেট হলো। সিদ্ধার্থের আম্মু আর মন আরশির দিকে তাকিয়ে মুচকি হাসলো। আচ্ছা ব্যাপার না আরশি, সিটের হাত ছাড়িস না, হারিয়ে যাবি না হলে। এখন চল ঘোরা যাক। আরশি সিদ্ধার্থের আম্মুর কথা শুনে তো অবাক। আরশি কিছু বলতে যাবে, তার আগেই মন বলল, আরশি সামনে তাকাও, এটাই গ্যালারি, বিপরীত দিকেও আরেকটা আছে। আরশি সামনে তাকাতে দেখলো গ্যালারিটা। মিউজিয়ামে আরশির এর আগে আসা হয়নি। ওর আব্বুর তো সময়ই হয় না কোথায় নিয়ে যাওয়ার, তাই কখনোই তেমন ঘোরা হয় না। আরশি আশেপাশে তাকিয়ে দেখলো দুই পাশে সবুজ ঘাসে আবৃত দুইটা মাঠ। আরশিরা মাঠ দুটার মাঝখানে অবস্থিত পাকা রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তাটার একদম সোজা সামনেই গ্যালারিটা, বাট রাস্তাটা যেখানে শুরু সেখান থেকে দুই পাশে আরও দুটো রাস্তা চলে গিয়েছে। ওরা হেঁটে গ্যালারির সামনে আসতে দেখলো গ্যালারির বাম পাশেও আরেকটা রাস্তা গিয়েছে। আরশি শুধু ফেলফেল করে সব দেখছে। অনেক ভালো, অনেক সুন্দর জায়গাটা। সিদ্ধার্থ মুচকি হাসলো। আরশির হাত ধরে গ্যালারির ভিতর প্রবেশ করলো। গ্যালারি একে গিয়ে ওরা বাংলাদেশের বড় মানচিত্র দেখলো, প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা আইডেন্টিফাই করা। তারপর গেল গ্যালারির দুইতে। গ্যালারির দুইতে গিয়ে আরশির প্রাণটা যেন জুড়িয়ে গেল। বিশাল বড় বড় পেন্টিং দেয়ালে সেট করা, এগুলোতে প্রাচীন গ্রাম বাংলার জীবনধারা ফুটিয়ে তুলেছে। বড় বট গাছ, আশেপাশে কয়েকটা বাড়ি, কিছু মানুষের কাঁধে বাজারের ব্যাগ, আবার কিছু মানুষ একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। পাশে আর একটা বটতলায় মনে হয় হাট বসেছে। বট গাছের শিকড়ে কিছু মানুষ বসে আছে। কিছুটা দূরে আবার বাড়ি ঘরও দেখা যাচ্ছে, সেখানে গ্রাম বাংলার নারীরা কি কি যেন করছে। গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে সারি সারি নৌকা বাঁধা। আরেকটা পেন্টিংয়ে দেখা যাচ্ছে কৃষক গরু দিয়ে হাল চাষ করছে। কিছু নারী আবার কুলোয় চাল নিয়ে যাচ্ছে, আবার কিছু নারী কোলে নবজাতক সন্তান। আর সে মুগ্ধ নয়নে এসব পেন্টিং দেখছে, আর সিদ্ধার্থ তার প্রেয়সীকে দেখছে। জান পাখি, চলো গ্যালারি 3-তে যাই। আমার এই পেন্টিংগুলো দেখে মন চাচ্ছে এই জায়গাগুলোতে চলে যায়। আমায় অন্য গ্যালারিতে না নিয়ে এই গ্রামীণ এলাকায় নিয়ে যাবেন প্লিজ। আমি আরশির কথায় মুচকি হেসে ওর কপালে আমার ঠোঁটটা ছোঁয়ালাম। তোমার জন্য তো আমার জানটাও হাজির জান পাখি। আর রইল এমন গ্রাম, ইনশাল্লাহ নিয়ে যাব। সিদ্ধার্থের কথা শুনে আরশির আনন্দে মন চাচ্ছে এতগুলো পাপ্পি দিতে, কিন্তু না, দেয়া যাবে না। কি লজ্জা, কি লজ্জা। পরক্ষণই মনে পড়লো সিদ্ধার্থ এটা কি করলো সবার সামনে। আরশির কপালে কিস মনে পড়তেই আরশি সিদ্ধার্থের হাতে জোরে একটা চিমটি দিয়ে দিল। আউচ, কি করলে জান? ব্যথা লাগে তো। আপনি আমার কপালে কিস করলেন কেন? ও এই জন্য? আজ তো কপালে করলাম, খুব শীঘ্রই আরো অনেক জায়গায় করবো। আমি চোখ গরম করে ওনার দিকে তাকালাম। লুচু লোক আপনি, ছাড়ুন আমার হাত। হাত ছাড়ানোর চেষ্টা করছি। আমি আরশির হাতটা আরো শক্ত করে ধরলাম, ওকে হালকা টান দিয়ে আমার শরীরের সাথে ঘেঁষে দাঁড় করালাম। তারপর ওভাবেই ওখান থেকে হেঁটে গ্যালারি 3-তে গেলাম। বচ্চা একটা আমি কিভাবে ধরে রেখেছি। তোর হাতে কাক হাগ্গু করবে, লুচু দেখে নিস। শুধু কাক না, কাক, মুরগি, কবুতর, গরু, ছাগল, ভেড়া সবাই একসাথে তোর হাতে হাগ্গু করে দেবে। আরশি পাখি, দেখো বাঘ। আরশি সিদ্ধার্থের কথা শুনে ভয়ে সিদ্ধার্থকে জাপটে ধরলো। কোথায়? আমায় খেয়ে ফেলবে নাকি আমার সিদ্ধার্থ? আমি আরশির কাছ থেকে হতবাক। এটা যে পুরোই বাচ্চা তাতে কোনো সন্দেহ নেই। আমার কথাও শেষ করতে দিল না, অর্ধেক শুনেই একদম নো বলে ছক্কা।
জানবা কি করছো? ছাড়ো, সবাই দেখছে তো। এখানে বাঘ আসবে কোথা থেকে? আমি তো তোমায় দেওয়ালে বাঘের পেইন্টিংটা দেখতে বলছিলাম। আরশি সিদ্ধার্থের কথা শুনে সিদ্ধার্থকে সাথে সাথে ছেড়ে দিল। আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে, যেন ওরা কোনো এলিয়েন। প্রেস্টিজ আমার সব শেষ আজ আপনার জন্য। দেখেন সবাই আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। আপনাকে কেউ বলতে বলেছে বাঘ? আমি তো এমনিই দেখতাম। আর বাঘকে দেখিনি নাকি কখনো? টিভিতে তো কত বাঘ দেখলাম। ধুর, আমার মান সম্মান শেষ। আমি আরশির কথাই হেসে দিলাম। তোমায় রাখলে কিউটে ডিব্বা লাগে। বাই দ্য ওয়ে, বাদ দাও। আমি বলতে চাচ্ছিলাম যে দেখো, বাঘ ডাক দেখে লাভ নেই, অন্য গ্যালারিতে যায়। বাট তুমি তো আমার কথা শোনার আগেই দিলে চিৎকার। এবার নিজের মাথা নিজেই ফাটাতে ইচ্ছে করছে। আর মানুষগুলো কেমন, এভাবে তাকিয়ে থাকা লাগবে নাকি? এদিকে আরশির ফেস রিয়াকশন দেখে সিদ্ধার্থ হাসতে হাসতে শেষ। আরশি চোখ গরম করে তাকালে সিদ্ধার্থ ঠোঁটে আঙুল দেয়, কিন্তু সাথে সাথে আবার হেসেও দেয়। আমি এবার কেটে দিব। ওকে ওকে, সরি বাবুটা। আর কাঁদে না। আমি সত্যি ভুলে গিয়েছিলাম, আমাদের আরশি বাবু তো এখনো পিচ্ছি বাবু। কিছু হলেই নাকে জলা, চোখে জল এক করে ফেলে। আরশির এবার মেজাজটা সত্যি একটু বেশি খারাপ হয়ে গেল। দিল সিদ্ধার্থের পায়ের হিল দিয়ে একটা চাপ। আও, পাগল নাকি তুমি? ঠিক করেছি। আপনি আমায় বাবু বললেন কেন জানেন? আর 1 বছর পর আমি অ্যাডাল্ট হয়ে যাব। 18 পূর্ণ হবে আমার। বাট 1 বছর নয়, 1 বছর 2 মাস। তার মানে তুমি এখনো 17তেই পড়নি। অসহ্য একটা লোক আপনি। আমি যেহেতু এতই বাবু, তাহলে আমার পেছনে পড়লেন কেন? লজ্জা করে না নিজে বুড়ো হয়ে একটা পিচ্ছি মানুষের পেছনে ঘুরঘুর করতে? তোমার লজ্জা করে না নিজের ফিউচার বরকে বুড়ো বলতে? অবশ্য তোমার বর বুড়ো হলে তো আমার কি? আমার বউ তো একদম পারফেক্ট, একদম পিচ্ছি গুলুমুলু বউ আমার। এই, আপনি আমায় গুলুমুলু বললেন কেন? আমি কি মোটু নাকি যে আপনি আমায় গুলুমুলু বললেন? তাহলে তুমি স্বীকার করলে তো যে তুমি আমার বউ? হৃদয় জুড়িয়ে গেল। আরশি কথায় কথায় কি বলে ফেলছে বুঝতেই ওর চোখ রসগোল্লা হয়ে গেল। না মানে আপনি তো তাই মিন করেছিলেন। বাবা, আমার মনের কথা বলতে শিখে গিয়েছো। উফ, কতটা লাকি আমি। এই লোকের সাথে যে কথায় পারবো না তা ভালো করেই বুঝে গেছি। আর ঠিকই তো, ওনার মতন বুড়ো লোকের সাথে কি আর আমি পারবো নাকি? আরশি মনে মনে কথাগুলো ভেবেই হেসে দিল। আর হাসতে হবে না, চলেন অন্য সাইডগুলো ঘুরি। ওয়েট, আন্টি আর মুনাপু কোথায়? ওরা ওদের মতো ঘুরছে, মেবি অন্য সাইডে। বাদ দাও, চলো ওই দিকটা যাই। তারপর ওরা আরো অনেকক্ষণ ঘোরাঘুরি করলো। প্রাচীন রাজা বাদশাদের বিভিন্ন অলংকার, যুদ্ধের অস্ত্রশস্ত্র, গৃহস্থলের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ধরনের ছোটোখাটো পাথর, বিভিন্ন ধরনের উদ্ভিদ, ফুল, কারুকার্য খচিত বিভিন্ন নকশা, মানুষের মূর্তি থেকে শুরু করে প্রায় সবাই ঘুরে দেখলো তারা। এত হাঁটাহাঁটি করে আরশির পায়ের 12টা বেজে গিয়েছে। হাঁটতে যে কি কষ্ট হচ্ছে আরশি ফিল করতে পারছে। আরশির হাঁটার মতো আর শক্তিও পাচ্ছে না। মনে হচ্ছে মিরাকেলি তাদের বাসা থেকে এখানে চলে আসতো, তাহলে আরশি বেডে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতো। সিদ্ধার্থ পুরোটা সময় আরশির হাত ধরেছিল, এক মুহূর্তের জন্য হাত আলগা করেনি। পায়ের ব্যথা সহ্য করতে না পেরে আরশির চোখ থেকে অবশেষে এক ফোঁটা নীরব অশ্রু গড়িয়ে পড়েই গেল। এখন বাসায় ফেরার পালা। সিদ্ধার্থ আরশির হাত ধরে হেঁটে যাচ্ছে মিউজিয়াম থেকে বের হওয়ার জন্য। এখনও সিদ্ধার্থ খেয়ালই করেনি যে আরশি পায়ে ব্যথায় শেষ। আজ অনেক ঘুরলাম তাই না? কেমন লাগলো সবকিছু? সিদ্ধার্থ কথাটা বলে আরশির দিকে তাকাতে অবাক হয়ে গেল। আরশির চোখগুলো লাল হয়ে গিয়েছে। ওই কাঁদছো কেন তুমি? ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো জান পাখি? সিদ্ধার্থের কথায় আরশির কান্নার গতি যেন বেড়ে গেল। এতক্ষণ নিঃশব্দে কাঁদলেও এবার আরশি ফুপিয়ে উঠল। সিদ্ধার্থ আরশিকে আলতো করে জড়িয়ে ধরল। কি হয়েছে বলো, কোথায় ব্যথা পেয়েছো সোনা? পায়ে ব্যথা লেগেছে প্রচুর। ও শিট, আমার আগে বোঝা উচিত ছিল, আমার মাথায় ছিল না। সরি জান ভাই। সিদ্ধার্থ কথাটা বলে আরশিকে কোলে তুলে নেয়। আরশি সিদ্ধার্থের শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সিদ্ধার্থ আরশিকে কারে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে, এক হাত দিয়ে আরশিকে আগলে রাখে। তারপর মুনের ফোনে কল দেয়। হ্যালো মুন, কোথায় তোরা? তাড়াতাড়ি কারের সামনে, বাসায় যেতে হবে। আরশি সিক হয়ে পড়েছে। ওকে ভাইয়া, আসছি আমরা। তুমি আরশিকে দেখো। সিদ্ধার্থ ফোনটা কেটে আরশির দিকে একবার তাকায়। খুব বেশি ব্যথা করছে? জ্বলতেছে। জ্বলার তো কথা না, কেটে গেল নাকি? বাট কিভাবে কাটবে? কোনো কিছুর সাথে ব্যথা পেয়েছিলে? আরশি সিদ্ধার্থের কথা জবাবে ডানে বামে মাথা নাড়ায়, অর্থাৎ ব্যথা পায়নি। এর মাঝেই সিদ্ধার্থের আম্মু আর বোনও চলে আসে। ওরা কারে বসলেই সিদ্ধার্থ কারে স্টার্ট দেয়।
আরশি, আম্মুটা কাঁদিস না, ঠিক হয়ে যাবে। বাসায় গিয়ে একটা পেন কিলার খেলেই অথবা মুভ লাগালেই ব্যথা কমে যাবে। অনেক ব্যথা করছে আন্টি। আরশি পাখির এমন কান্না দেখে এত কষ্ট লাগছে বোঝাতে পারবো না। ইস, কি যন্ত্রণায় কাঁদটাচ্ছে আমার জান পাখিটা। আল্লাহ, ওর ব্যথা আমায় দিয়ে দাও, তবু ওকে কষ্ট দিও না। সিদ্ধার্থ বাসায় এসে কার থেকে নেমে আরশিকে আবারও করে তুলে নেয়, তারপর নিজের রুমে নিয়ে শুয়ে দেয়। পিছু পিছু সিদ্ধার্থের আম্মু আর মনও আসে। আম্মু, তুমি ওর পাশে একটু থাকো, আমি ওর জন্য কিছু নিয়ে আসি খাওয়ানোর জন্য। খালি পেটে তো ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না। তুই থাক, আমি খাবার আনছি। মুন, চল আমার সাথে, হেল্প করবি। আম্মু চলো। আর আরুষি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। মুন এটা বলেই চলে যেতে নেয়। তখনই সিদ্ধার্থ ডাকে ওকে। মুন শোন, আর সেই জিলবাবটা একটু খুলে দিয়ে যেত, ও তো পায়ে ব্যথায় কাতর। মোনাপু, আমি জিলবাব খুলবো না। কেন, পাগল নাকি তুমি? বাসায় কেউ বোরখা জিলবাব পরে নাকি? ওড়না নেই এখানে, আমার রুমে রেখেছিলাম ওড়না। কি কপাল আমার, 2 দিন পর তো আমার বাচ্চারই মা হতে হবে। আবার আমার সামনে ফর্মালিটিস দেখিয়ে কি হবে? হ্যাঁ, শেষ পর্যন্ত সব আমারই হবে। আমি মনে মনে আক্ষেপ করে বললাম। মুন আরশির কথা শুনে আর সিদ্ধার্থের ফেস রিয়াকশন দেখে মুখ টিপে হাসলো। ভাইয়া, আমার রুমে বেডে মেবি আরশির ওড়নাটা আছে। থাক, বলতে হবে না, যাচ্ছি। সিদ্ধার্থ আরশির হোয়াইট কালার ওড়নাটা এনে দিয়ে অন্যদিকে তাকালো। মনের সাহায্যে আরশি জিলবাবটা খুলে শরীরে ওড়নাটা জড়িয়ে দিয়ে বেডে হেলান দিয়ে শুয়ে পড়লো। মন চলে যেতেই সিদ্ধার্থ আরশির পাশে বসলো। ব্যথা কি একটুও কমেনি? ব্যথার চেয়ে বেশি জ্বলছে। ও, কোথায় চলছে? পায়ের? দেখতে হবে তো কি প্রবলেম। হাঁটুর একটু নিচে। আমি আরশির প্লাজোতে হাত দিতেই নেবো, তখনই আরশি চিৎকার করে উঠলো। না! ও হুট করে এইভাবে চিৎকারে আমি কিছুটা ভয় পেয়ে গেছি। হুট করে এমন চিৎকারে আমি কিছুটা ভয় পেয়ে গেছি বললেই চলে। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম ওর দিকে। আপনি আমার সালোয়ারে হাত দিচ্ছেন কেন? ও, এই ব্যাপার। তো সালোয়ার একটু না উঠালে কিভাবে বুঝবো কি হয়েছে? আমি এটা বলেই প্লাজোটা একটু ওঠাতে দেখলাম অনেকখানি ছিলে গিয়েছে, রক্ত গড়িয়ে পড়ার দাগ স্পষ্ট। একবার পায়ের দিকে তাকিয়ে আর সেদিকে তাকাতেই দেখলাম ও চোখটা বন্ধ, গালগুলো লজ্জায় লাল রং ধারণ করেছে। আমি মুচকি হেসে রক্ত পরিষ্কার করে কাটা জায়গায় ওষুধ লাগিয়ে চুমু খেলাম সেখানটা। হাঁটুর নিচে সিদ্ধার্থের ঠোঁটে স্পর্শ পেতে আরশি চোখ খুলে ফেললো আর সাথে সাথে পা সরিয়ে ফেলে। সিদ্ধার্থের চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে আরশি প্লাজোটা নামিয়ে পাটা ঢেকে নিচের দিকে তাকিয়ে থাকলো। আরশির লজ্জা মাখা ফেস দেখে আমি মুচকি হেসে ওর কানের কাছে আমার মুখটা নিলাম। এত লজ্জা কিভাবে পাও বাবুর আম্মু? আরশি সিদ্ধার্থের মুখ থেকে এরকম একটা কথা শুনে চোখ যেন বেরিয়ে আসার উপর। আরশি অবাক চোখে সিদ্ধার্থের দিকে তাকাতে সিদ্ধার্থ শব্দ করে উঠলো, আমার কান! তোকে এখানে রেখে গিয়েছি মেয়েটাকে দেখার জন্য, আর তুই কি করছিস এখানে? আম্মু, ছাড় লাগছে তো। ছি ছি, মান সম্মান কিছুই থাকলো না, শেষ পর্যন্ত কিনা আন্টির সামনে এভাবে লজ্জা পড়তে হলো। সব হয়েছে খরচটার জন্য। সিদ্ধার্থের আম্মু সিদ্ধার্থকে ছেড়ে দিয়ে আরশির সামনে বসলো খাবার নিয়ে। এখন হা করতো মা। আরশি লজ্জা নিয়েই খেলো। খাওয়া শেষ হলে সিদ্ধার্থের আম্মু চলে যায় আর সিদ্ধার্থ আরশিকে শুয়ে দিয়ে শরীরে কাঁথা টেনে লাইটটা অফ করে দেয়। সিদ্ধার্থ লাইট অফ করে দিয়ে আরশির শরীরে কাঁথা টেনে দিয়ে চলে যায়। আমি রাতে শুয়েছিলাম, বাট ঘুম আসছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। বারবার চোখের সামনে আরশির মুখটা ফুটে উঠছে। আমি উঠে বসে পড়লাম বেড থেকে। মোবাইলটা নিয়ে দেখি রাত 2টা বাজে। আমি পাশের রুমে চলে গেলাম আরশিকে দেখতে। নীল শেডের আলোতে মুখটা একদম স্নিগ্ধ লাগছে, কত মায়াবী লাগছে মুখটা। আমি আরশির পাশে গিয়ে বসে ওর কপালে চুমু খেতে আমার শরীরটা কেঁপে উঠলো। আরশি সারা শরীর গরম, যেমন তেমন গরম না, রীতিমতো আগুনের মতো গরম। কি করব এত রাতে আমি বুঝতেই পারছি না। আম্মুকে ডাকবো? না, এত রাতে ডাকা ঠিক হবে না। আমি আর সময় নষ্ট না করে পানি এনে জ্বরপট্টি দিতে লাগলাম। অনেকক্ষণ জ্বরপট্টি দিয়েও জ্বর কমছে না। উফ, টেনশন আমার মাথা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। আরশি পাখি, এই যান, একটু উঠো না, ওষুধ খেতে হবে তো শোনা। সিদ্ধার্থ ডাকলেও আরশির কোনো রেসপন্স নেই। এতে সিদ্ধার্থের টেনশন দ্বিগুণ হয়ে গেল। এসি নিচে থেকেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সিদ্ধার্থ আর কোনো উপায় না পেয়ে আদিলকে ফোন দিল। আদিল সিদ্ধার্থের ফ্রেন্ড প্লাস একজন নিউ ডক্টর। হ্যালো দোস্ত, কোথায় তুই? এত রাতে ফোন দিয়ে আমার ঘুমের 12টা বাজিয়ে এসব জিজ্ঞাসা করছিস? সরি ইয়ার, বাট আমি বিপদে পড়ে গিয়েছি। কেন, কি হয়েছে? এরপর সিদ্ধার্থকে সব বললে ও ফোন কেটে দেয় আর বলে এক্ষুনি আসছে। প্রায় আধা ঘন্টার মধ্যেই আদিল চলে আসে। তারপর আরশিকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়। ইনশাল্লাহ জ্বর কমে আসবে,
খেয়াল রাখিস। থ্যাঙ্কস দোস্ত। মাই প্লেজার। আদিল চলে যায় আর সিদ্ধার্থ আরশির পাশে বেডে বসে আরশির মাথাটা নিজের কোলে নিয়ে হাত বুলিয়ে দিতে থাকে। তোমার এই ফ্যাকাশে মুখটা একদম সহ্য হয় না আমার সোনা, অনেক কষ্ট লাগে বুকের বাঁ পাশে। তোমাকে সবসময় চঞ্চলই মানে। ইস, নাকটাও লাল হয়ে আছে। লাভ ইউ বাবুই পাখি। আমি কপালে কিস করলাম। সিদ্ধার্থ আরশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই ঘুমিয়ে পড়ে বেডের সাথে হেলান দিয়ে। শেষ রাতে কেমন যেন গোঙানির আওয়াজে সিদ্ধার্থের ঘুম ভেঙে যায়। সিদ্ধার্থ চোখ খুলে দেখে আরশি গোঙাচ্ছে। জান পাখি, কষ্ট হচ্ছে? এই পাখি, তোমার কি খারাপ লাগছে? সিদ্ধার্থের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আরশির শরীর ক্রমশ গরম হচ্ছে। আমি আবারও আরশির কপালে জলপট্টি দিতে লাগলাম। অনেকক্ষণ দেওয়ার পর একটু কমলো, কিন্তু আরশি শীতে বারবার কেঁপে উঠছে। আমি কভার থেকে আরেকটা ব্ল্যাঙ্কেট নামিয়ে আরশির শরীরে জড়িয়ে দিলাম। ওর ঠোঁট, চোখের পাপড়ি, হাত পা কাঁপছে। এইসব দেখে আমার কেমন যেন অস্থির লাগছে। আমি আরশির কপালে আরও একবার চুমু এঁকে দিয়ে ওর কম্বলের ভিতরে নিজেও ঢুকে পড়ি। তারপর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চেয়ে থাকি ওর মায়াবী মুখটার দিকে। ইস, কি নিষ্পাপ আমার মায়াপুরীটা। আচ্ছা মায়াপুরী, তোমার মনে আছে তুমি আগে ছোটবেলায় কিভাবে আমার কোলে ওঠার জন্য বায়না করতে, আমার গালে কামড়ে দিতে, অথচ তোমায় একটু বাপ্পে দিলেই হাত পা ছোড়াছুড়ি করা শুরু করতে? সিদ্ধার্থ কথাটা বলেই হালকা হাসলো। আরশির মনে হচ্ছে তার মাথায় পরম যত্নে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। ও আস্তে আস্তে চোখটা খুলতেই সিদ্ধার্থের আম্মুর মুখটা ভেসে উঠল। আরশি উঠে বসলো। আরে আন্টি, তুমি? কয়টা বাজে আন্টি? 11টা বাজে। তোর শরীর এখন কেমন লাগছে? 11টা বেজে গিয়েছে? আমার তো আজ বাসায় চলে যাওয়ার কথা ছিল। 11টা বাজিয়ে ফেললাম অলরেডি। কাল থেকেই তোমাদের প্যারা দিয়ে যাচ্ছি। পাগলি মেয়ে, তুই বুঝি আমাদের কেউ না? আর কোথাও যাওয়া হচ্ছে না তোর, বুঝলি? তুই এখনো অসুস্থ, দেখেই বোঝা যাচ্ছে। আরে না আন্টি, জাস্ট শরীরটা একটু দুর্বল লাগছে, এই আর কি, কিচ্ছু হবে না আমার। দুর্বল তো লাগবেই, কাল সারা রাত জ্বর ছিল তোমার, আর আমায় খাটিয়েছো সারা রাত। খাবারের প্লেটটা নিয়ে রুমে আস্তে আস্তে বললাম। আমার কাল জ্বর ছিল, কিন্তু আমি টের পাইনি কেন? এই যে সারা রাত সেবা করেছে, এজন্য তো এখন কথা বলার মতো অবস্থায় আছেন ম্যাডাম। সিদ্ধার্থ আরশি ডান পাশে বসলো খাবারের প্লেটটা হাতে নিয়ে। আরশি এবার অপরাধীর মতো মুখ করে তাকালো তাদের দিকে। আমি সরি, আমার জন্য আপনাদের সবাইকে কষ্ট করতে হলো। সিদ্ধার্থের আম্মু চলে যেতে সিদ্ধার্থ আরশির মুখের দিকে খাবার ধরলো। হা করো। আমি খাবো না। পাগল হয়েছো? স্টিক, তুমি খাওয়া না খেলে ওষুধ খাবে কিভাবে? আরে না না না, মানে ব্রাশ করবো তো তাই বললাম। ও তাই বলো? আচ্ছা চলো আমি করিয়ে দিই। এই না, একদম না, আমি পারবো। আরশি এটা বলে উঠে দাঁড়াতেই আবারও পড়ে যেতে নেয়। সিদ্ধার্থ প্লেটটা রেখে আরশিকে তাড়াতাড়ি বুকের সাথে মিশিয়ে নেয়। ঠিক আছে তুমি? তুমি এখানে বসে থাকো, আমি ব্রাশ নিয়ে আসছি। সিদ্ধার্থ আরশিকে বেডের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে ব্রাশ আনতে যায়। আরশির কাছে আবারও ফিরে আসে ব্রাশে পেস্ট লাগিয়ে। জানবা কি, হাঁ করো। আরশি সিদ্ধার্থের কথায় চোখ খুলে সিদ্ধার্থের দিকে তাকালো। আমি পারবো, প্লিজ ব্রাশটা দিন। তখন তো পারবে পারবে বলছিলে, তারপর তো ঠিকই পড়তে নিয়েছিলে। এখন তো আমি বসে আছি। বুঝেছি, তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা তুমি ব্রাশ করো, বাট আমি তোমায় ধরে রাখবো। কখনো বা পড়ে যাও, বলা তো যায় না। উফ আল্লাহ, আচ্ছা ঠিক আছে। শরীরে শক্তি না থাকায় আরশি আর কথা বাড়ালো না। সিদ্ধার্থ আরশিকে 2 হাত দিয়ে ধরে রেখেছে, আর আরশি ব্রাশ করছে। ব্রাশ হলে সিদ্ধার্থ আরশিকে ধরে ওয়াশরুম নিয়ে ফ্রেশ করিয়ে দেয়। তারপর খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এখন আর একটু ঘুমাও। প্লিজ না, এইভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না। বাসায় বসে থাকতেও কেমন যেন লাগছে, অনেক বোরিং লাগছে সব মিলিয়ে। তাহলে কি করা যায়? আরে আপনাকে কিচ্ছু করতে হবে না কষ্ট, আমি এমনিতেই বসে থাকি। সিক তো, তাই হয়তো এমন লাগছে। আমি মুচকি হেসে আরশির হাতটা আলতো করে ধরলাম। বাগানে যাবে? না, ভালো লাগে না, কি যে বিরক্ত লাগছে। আচ্ছা আম্মু কি ফোন দিয়েছিল? মামনি ফোন দিয়েছিল, আর ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করছিল। বলেছি তুমি ঘুমাচ্ছ, জ্বরের কথা বলিনি। মামনি বলেছিল তোমায় দিয়ে আসতে। আম্মু বলে দিয়েছে তুমি আর কিছুদিন থাকবে এখানে। পাগল নাকি? আমার পড়াশোনা তো আছে। 2-1 দিনে কিছু হবে না, তাছাড়া তুমি তো শিখ। আচ্ছা চলো বাগানে যাই, দেখবে ভালো লাগবে। আরশি আর না করলো না, সিদ্ধার্থের সাথে বাগানে যেতে লাগলো। খুবই ধীর পায়ে হাঁটছে। সিদ্ধার্থ আরশিকে ধরে রেখেছে। জ্বর আসলে কোনো কিছুই ভালো লাগে না। আরশি আর সিদ্ধার্থ বাগানের এক সাইডে ঘাসের উপরে বসে আছে। আরশি ছাউনির নিচে চেয়ারটায় বসতে চেয়েছিল,
বাট সিদ্ধার্থ জোর করে ঘাসে বসালো। আচ্ছা বলো তো, ঘাসে বসার কারণ কি? হ্যাঁ, কি কারণ? ঘাসগুলো একদম ঠান্ডা, তাই খালি পায়ে ঘাসে বসে যে আরামটা পাচ্ছ সেটা চেয়ারে বসলে পেতে না, তাই ঘাসে বসলাম। ও, অবশ্য ভালোই লাগছে ঠান্ডা ঘাসগুলো। তোমার মাথায় খারাপ লাগলে আমার কাঁধে মাথা রাখতে পারো। না, আপনি তো এই বাহানেই খুঁজছেন। আমি আরশির কথায় মুচকি হেসে ওর সাথে আর একটু ঘেঁষে বসলাম। গান শুনবে? আমি গান শুনি না, হারাম এটা। আরে মিউজিক হারাম, গান না। আর গানের ভাষা যদি সাবলীল হয় প্রবলেম নেই তো, তাহলে শুনবে কিনা বলো? আপনি গাইবেন? কেন, কোনো প্রবলেম? আপনি গানও পারেন নাকি? শুনেই দেখো। আমিও হালকা হাসলাম। সিদ্ধার্থ আশির সাথে একদম ঘেঁষে বসলো। আশির একটা হাত নিজের হাতের মুঠো নিয়ে গাইতে লাগলো। তুমি হাসিলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোড়াকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে, রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। আরশি সিদ্ধার্থের কণ্ঠে গান শুনে অবাকের উপর অবাক। এত সুন্দর ভয়েস! আরশি যেন সিদ্ধার্থের ভয়েসের মাঝেই হারিয়ে গিয়েছে। এখনো আরশির কেমন যেন ঘোর ঘোর লাগছে। মনে হচ্ছে এই কণ্ঠ 1000 বার শুনলেও তেষ্টা মিটবে না। এভাবে হাঁ করে তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়তো জাহান। ওনার কথাই আমি চোখ নামিয়ে ফেললাম। উফ, কেমন একটা লজ্জা পেলাম, অসভ্য লোক। আমি হেসে আরশির কাঁধে মাথা রাখলাম। তুমি অসভ্যের বউ। এই, আমার কাঁধ থেকে ওঠেন, এটা কি আপনার কেনা সম্পত্তি নাকি? আমি এবার আমার মাথা তুলে ইচ্ছে করে আরশির কোমর চেপে ধরলাম। এবার সরাও পারলে। আরশির কোমরে সিদ্ধার্থের হাত লাগতেই কেঁপে উঠল। প্রথমবার কোনো পুরুষ এতটা কাছে তার। আরশি লজ্জায় নিচের দিকে আছে। আরশির কথায় আমার হাতটা আলগা হয়ে গেল। আমি উঠে দাঁড়িয়ে গেলাম। সিদ্ধার্থ দাঁড়িয়ে যাওয়ায় আরশিও দাঁড়ালো। আরশি চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি একবার আরশির মুখের দিকে তাকিয়ে চলে যেতে দিলাম। অর্ধেক এসে মাথায় একটা ব্যাপার আসতে আমি আবারও আরশির কাছে ফিরে গেলাম। ওকে একটা গাছের সাথে মিশিয়ে চেপে ধরলাম। সিদ্ধার্থের এমন কাজে আরশি হতবাক। সিদ্ধার্থ এমন কিছু করবে আরশি ভাবতেই পারেনি। ফেলফেল নয়নে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে। কি করছেন? তুমি সিদ্ধার্থকে ভালোবাসো, তাই তো? ওনার এমন প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, তবুও হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমি যদি তোমাকে তোমার সিদ্ধার্থের সন্ধান দিই, তুমি কি ফিরে যাবে তার কাছে, নাকি মুখ ফিরিয়ে নেবে? এই প্রশ্নটাও সিদ্ধার্থ খুবই শান্তভাবে জিজ্ঞেস করলো। এবারের প্রশ্নটা শুনে আরশির চোখগুলো রসগোল্লা হয়ে গিয়েছে। ও যেন অবাকের পর অবাক হচ্ছে। যার জন্য আমার এত অপেক্ষা, যার জন্য মাঝরাতে ঘুম থেকে উঠে যাই, যাকে পাওয়ার জন্য আমার এত ব্যাকুলতা, তার সন্ধান পেলাম, আমি ছুটে চলে যাব তার কাছে। সেখানে মুখ ফিরিয়ে নেওয়ার কথা তো স্বপ্নেও ভাবতে পারি না। সিদ্ধার্থ আরশির কথায় চোখটা বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল, যেন কোনো কাজের পূর্বে প্রস্তুতি নিচ্ছে। তারপর চোখটা খুলে আরশির চোখের দিকে তাকালো। যদি বলি আমি তোমার। সিদ্ধার্থ এটুকু বলেই থেমে গেল। মন বলছে সব রহস্যের ইতি টানুক, কিন্তু বিবেক তো অন্য কিছু বলছে। আরশি অবাক চোখে তাকালাম সিদ্ধার্থের দিকে। কি বলতে চাচ্ছেন উনি? আপনি? সিদ্ধার্থ আরো কয়েক সেকেন্ড আরশির চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর হনহন করে চলে গেল। আর আরশি সিদ্ধার্থের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি কি হলো তা যেন ওর মাথায় ঢুকছে না। উনি কি বলতে চাচ্ছে তা তো জানতে হবে। মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। আচ্ছা, উনি কি জানেন আমার সিদ্ধার্থ কোথায়? হয়তো, না হলে এতটা সিরিয়াসভাবে এসব বলতো না। আমি আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে যেতে লাগলাম। শরীরে তো শক্তিই নেই, অসভ্য একটা। নিয়ে আসতে পেরেছি ঠিক, অথচ রেখেই চলে গেল, ফাজিল পোলা। আরশি এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতর ঢুকেই সোফায় বসে পড়লো ক্লান্ত শরীর নিয়ে, যেন কতদিন অসুস্থ সে। আরশি সোফায় বসেই চোখটা বন্ধ করে মাথাটা হেলিয়ে দিল। আরশি, তুমি এখানে? শরীর কি বেশি খারাপ লাগছে? মুনাপুর কথা শুনে আমি চোখ খুললাম। না আপু, তেমন কিছু না। তোমার ভাই আমায় বাগানে নিয়ে গেছিল, অথচ আমি এখানে রেখে একাই চলে গেছে। তারপর লিফটে কি যেন হয়েছে, 6 তলায় আমার হেঁটে আসতে আসতে উফ, বড্ড ক্লান্ত লাগছে।
আশি যেন পারলে কেঁদেই দিত, কিন্তু ইচ্ছে করে কান্নাটা অফ রেখেছে আর স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে। তবুও গলা কিছুটা অন্যরকম শোনাচ্ছে। মন আরশির কথায় অবাক হয়ে সোফায় বসে পড়ল। ও মাই গড, আর ইউ অলরাইট আরসি? এই অসুস্থ শরীর নিয়ে তুমি এত উপরে হেঁটে হেঁটে কিভাবে আসলে? আর ভাই, ওর তো মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। এতটা ইরেসপন্সিবল কিভাবে হলো? থাক আপু, বাদ দাও। আমায় একটু উপরে যেতে হেল্প করবে? একটু শুতে মন যাচ্ছে। হুম, অবশ্যই, চলো আমার সাথে। মন আশিকে ধরে উপরে রুমে নিয়ে শুইয়ে দিল। আশি কাঁথাটা জড়িয়ে চোখ বন্ধ করে থাকে। কিছুক্ষণের মধ্যেই আবারও ঘুমিয়ে যায়। তোর থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি। মেয়েটা সিক, তারপরে তুই কিভাবে পারলি এটা? সরি আব্বু, আমার মাথাটাই ছিল না তখন। আমি আরশির রুমে যাচ্ছি। ও এখন ঘুমাচ্ছে, মন দেখে এসেছে মাত্র। কিচ্ছু হবে না, আমি আসছি। সরি জান পাখি, আমি কিভাবে যে তোমার সিকনেসের কথা ভুলে গেলাম। আমার জন্য তোমায় আবারও কষ্ট পেতে হবে। সিদ্রাত আরো কিছুক্ষণ আরশির পাশে বসে থাকে। ওর হাতের আঙুলগুলো নিয়ে খেলতে থাকে আর ক্ষণে ক্ষণে হাতের পিঠে চুমু এঁকে দেয়। বিকেলে আরশি কিছুটা সুস্থ হয়, শরীরে দুর্বলতাও কমে। অবশ্য এমনি এমনি সুস্থ হয়নি। সিদ্রাত সারাদিন আরশির পাশেই ছিল, নিজ হাতে ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। একটু পরপর জোর করে ফ্রুটস খাইয়েছে। বিকালে আরশি সোফায় সবার সাথে বসেছিল। আরশির পাশেই ছিল মুন। আরশির মাথাটা মুনের কাঁধে ছিল। পাশের সোফায় সিদ্রাতের আব্বু আম্মু, আর আরশির বরাবর সোফাটায় সিদ্রাত হেলান দিয়ে মোবাইলে গেমস খেলছে। আন্টি আঙ্কেল, আমি বাসায় যাব, পড়াশোনার ক্ষতি হচ্ছে। আরশির কথায় সিদ্রাত তার চোখে আরশির দিকে একবার তাকালো, তারপর আবার গেমস খেলায় মন দিল। তুমি তো এখনো সিক মামুনি। কিছু হবে না আঙ্কেল, কিছুদিন পর তো বোর্ড এক্সাম। তাও ঠিক। আচ্ছা সিদ, তোকে কাল সকালে দিয়ে আসবে। থ্যাংক ইউ আন্টি। সিদ্রাত উঠে চলে গেল সোফা থেকে। আরশি সেদিকে মাথা ঘামালো না। রাতে সবাই একসাথে ডিনার করলো। ডিনার শেষে আরশি সিদ্রাতের পাশে রুমটায় গিয়ে শুয়ে থাকলো, আর সিদ্রাত নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নায় দাঁড়িয়ে চুল মুছছে টাওয়াল দিয়ে, আর আরশির কথাই ভাবছে। তখনই সিদ্রাতের ফোন বেজে উঠল। একটা আননোন নাম্বার। সিদ্রাত ফোনটা রিসিভ করলো। মিস্টার সিদ্ধার্থ আজওয়ান, দিন তো ভালোই যাচ্ছে মেবি, বাট এই ভালোটা কতদিন যাবে সেটা দেখার বিষয়। কণ্ঠস্বরটা শুনেই সিদ্রাতের মাথায় আগুন ধরে গেল। ও হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে নিল। তুই কেন ফোন দিয়েছিস আমায়? এরপর যদি তুই খারাপ কিছু করতে চাস, তাহলে তোকে বাঁচানোর মতো কেউ নেই, মনে রাখিস। আর লাস্ট বার আমি ছিলাম না বলেই তুই আমার জানের ক্ষতি করতে পেরেছিস। এবার শুধু চেষ্টা তো করে দেখ। ড্যাম ইট, তোর শরীরের শিরাগুলো পর্যন্ত আমি শকুনকে খাবো। কুল ভাই কুল, আমার কথা তো পরে ভাববে, আগে তোমার আরশির কথা ভাবো। আরে কি লাগ, তোমার আরশি কিনা তোমায় চিনতে পারছে না। সিদ্রাত সজোরে ফোনটা আছাড় মারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ফোনটা। তাতেও যেন সিদ্ধার্থের রাগ কমলো না। তাই হাতের সর্বশক্তি দিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় ঘুষি দিতেই কাঁচগুলো ঝনঝন শব্দ করে ভেঙে পড়লো। সেই সাথে রক্তের কিছু ফোঁটাও পড়লো আয়নার উপর। খুবই তীব্র আওয়াজ আসতেই আশি ধরফরিয়ে উঠল, বুকে 3 বার ফু দিল। আওয়াজটা পাশের রুম থেকে এসেছে। এই রুমে তো উনি থাকে, কিন্তু কিছু হলো না তো আবার? আরশি দৌড়ে সিদ্ধার্থের রুমের সামনে আসতেই আটকে উঠল। সিদ্ধার্থ বেডের উপর বসে মেঝেতে পা ঝুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। হাত দুইটা দু পায়ের উপর রেখেছে, কিছুটা নিচের দিকে ঝুলে আছে, যার কারণে আরশির রক্ত দেখতে অসুবিধা হলো না। আরশি সিদ্ধার্থের কাছে গিয়ে ওর হাত ধরল। হাতের এই অবস্থা কিভাবে করেছেন? পাগল নাকি আপনি? নাকি ছোট মানুষ? কেউ নিজের হাতের এত খারাপ অবস্থা করে? আরশি কান্না মিশ্রিত কণ্ঠ শুনে আমি অবাক নয়নের দিকে রাখলাম। ওর চোখেও পানি, কিন্তু কেন? আমার কষ্টে। সিদ্ধার্থে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠলো এটা ভেবেই। আরশি কোনো উত্তর না পেয়ে ফার্স্ট এড বক্স এনে সিদ্ধার্থের হাত ড্রেসিং করে দিতে লাগলো। ড্রেসিং শেষ হলেই সিদ্ধার্থ নিজের বাম হাত দিয়ে আরশির চোখের পানি মুছে দিয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। সিদ্ধার্থ আরশির চোখের পানি মুছে দিয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি, আর আরশি চাপা আওয়াজে কাঁদছে। কাঁদছো কেন? ব্যথা তো আমি পেয়েছি, তোমার কি তাতে? জানি না। তাই আমার ব্যথায় কষ্ট হচ্ছে, তাই তো? উফ, কি হচ্ছে আমার সাথে কিছুই জানি না, বাট আপনার হাতের এই অবস্থা দেখে কেন জানি না বুকের ভেতর অস্থির লাগছিল। আমি আরশির মাথায় চুমু খেলাম। বাই চান্স তুমি আমার প্রেমে পড়ে যাওনি তো? হ্যাঁ। আরশি সিদ্ধার্থের এমন কথা শুনে মাথাটা উঁচু করে মুখের দিকে তাকালো। চোখে মুখে তার দুষ্টমির ঝলক।
আরশি সাথে সাথে সিদ্ধার্থকে ছেড়ে দিয়ে দৌড়ে রুমে চলে আসলো। ছি, আমি ওনাকে এভাবে জড়িয়ে ধরে রেখেছিলাম, আর এসব কি করলাম আমি? মাথা শেষ। বাট ওনার হাতের এই অবস্থা দেখে আমার এত কষ্ট হচ্ছিল কেন? কেন বুকের ভিতর এমন অদ্ভুত অস্থিরতা কাজ করছিল? আরশি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ওইদিকে সিদ্ধার্থও আরশিকে নিয়ে ভাবছে বেডে শুয়ে। জানি না তুমি কবে আমায় ভালোবাসতে পারবে, কবে তোমাকে নিজের করে পাবো, তবে এইটুকু বিশ্বাস আছে তোমাকে আমারই হতে হবে ইনশাআল্লাহ। কোথাও হারিয়ে যেতে দেবো না তোমায়। সত্যিকারের ভালোবাসা কি হারিয়ে যায়? না, মন থেকে ভালোবাসলে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে ভালোবাসা হারিয়ে যায় না। সেজন্যই হয়তো তোমায় ফিরে পেয়েছি জান পাখি। সিদ্ধার্থ এসব ভেবে একটা প্রশান্তির হাসি দেয়। আরশি কারে বসে আছে, সিদ্ধার্থ কারের সাথে হেলান দিয়ে কার সাথে যেন কথা বলছে ফোনে। আরশি বিরক্তির চরম পর্যায়ে। অসহ্য, কখন থেকে বসে আছি, আসার নামই নেই। কি যে কথা বলছে আল্লাহ জানে। সিদ্ধার্থ এট লাস্ট ফোনের কথা শেষ করে কারের ভিতর গিয়ে বসে। আরশির দিকে তাকিয়ে দেখে রাগেই ফেস নিয়ে সিদ্ধার্থের দিকে তাকিয়ে আছে। হোয়াট? আপনার কথা শেষ হয়েছে? তাহলে বাসায় যাব কখন আমি? আর জুবাইর স্যারের কাছে পড়তেও যেতে হবে। আরে 1 ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যেতে পারবে, এত হাইপার হলো না। আর 2 দিন যেহেতু পড়নি, আর 1 দিন না পড়লে কিছুই হবে না। সেটা তো আমিও জানি, পড়া আমি কমপ্লিট করতে পারবো, বাট মেইন পয়েন্ট তো সেটা না। মেইন পয়েন্ট হলো জুবাইর স্যার, কতদিন ওনাকে দেখি না, আমার তো কাঁদতে মন যাচ্ছে। আরশির কথায় সিদ্ধার্থ ভ্রু কুঁচকে থাকলো। কেন, জুবাইর স্যার আবার কি করেছে? উনি তোমার ইংলিশ টিচার না? অ্যাকচুয়ালি ওনাকে না দেখলে আমার ভালো লাগে না। আমার ক্রাশ জুবাইর স্যার। সেই 2 বছর আগে ক্রাশ খেয়েছি জানেন। স্যারকে দেখার জন্য আমি শুক্রবারেও পড়ার জন্য রাজি করিয়েছি স্যারকে। একবার ঘূর্ণিঝড় নিয়ে পড়তে গিয়েছিলাম, অথচ আজ 2 দিন। সিদ্ধার্থের সাথে সাথে কাশি উঠে গেল আরশির কথা শুনে। আরে আস্তে আস্তে, আপনার আবার কি হলো? এই নিন পানি খান। আমি ঢকঢক করে সবটুকু পানি খেয়ে ফেললাম, মাথা যেন ঝিম ধরে আছে। আমি ফ্যাল করে আরশির দিকে তাকালাম। তুমি না সিদ্ধার্থকে ভালোবাসো না? তো কি হয়েছে? সিদ্ধার্থকে তো আমি সত্যিই ভালোবাসি। ওনাকে ছাড়া থাকার কথা ভাবলেও আমার শরীর কাঁপে। বাট জুবাইর স্যার আমার ক্রাশ। আর যখন স্যারের উপর ক্রাশ খেয়েছি তখন তো আমার মনে সিদ্ধার্থ ছিল না। আমি যখন ক্লাস 9-এ উঠেছি তখনই ফার্স্ট মাসেই আমি স্যারের উপর ক্রাশড। আহ, কি সুন্দর হাসি, কথা বলার স্টাইল, ফিট বডি। উফ, আমি তো প্রাইভেট পড়তে গেলে পড়ার চেয়ে বেশি স্যারের দিকেই তাকিয়ে থাকতাম। আর সিদ্ধার্থ তো আমার মনে, আমার কল্পনায় এসেছে ক্লাস 9-এ হাফ ইয়ারলি এক্সামের পর। সিদ্ধার্থের হাতের মুঠো শক্ত হয়ে গিয়েছে, দাঁতে দাঁত চেপে আছে সিদ্ধার্থ। তার মানে তুমি সিদ্ধার্থকে ভালোবাসো, তাই তো? কারণ সিদ্ধার্থকে ভালোবাসলে অন্য কাউকে নিয়ে তোমার মনে ফিলিংস থাকতো না। আপনার মাথা। জুবাইর স্যার অনলি ক্রাশ আমার, এর বেশি কিছুই না। তাছাড়া ওনার কাছে প্রাইভেট পড়তে যাওয়াটা আমার অভ্যাসে পরিণত হয়েছে, এইটুকুই, এর বেশি কিছুই না। সিদ্ধার্থের সাথে স্যারের তুলনা দিলে হবে নাকি? তাহলে আজ পড়তে যেতে হবে না? না, এই কটা বাজে? তাড়াতাড়ি কার স্টার্ট দিন। 9:10 বাজে। কি 10:30-এ প্রাইভেট? ইস, একটু তাড়াতাড়ি প্লিজ ড্রাইভ করুন না। আমি ওর কথায় কার স্টার্টটা দিই ঠিকই, কিন্তু এত কম স্পিডে চালাচ্ছি যে কচ্ছপও মেবি এত কম স্পিডে চলে না। এই আপনার কারের স্পিড এত কম কেন? একটু তাড়াতাড়ি চালান তো। এত তাড়া থাকলে তুমি প্লেন নিয়ে যাও, চলো এয়ারপোর্টে নিয়ে যাই তোমায়। আমি কি বোকা নাকি? আমাদের বাসা ছেড়ে তারপর এয়ারপোর্ট? তাহলে আমি শুধু শুধু এয়ারপোর্ট যাবো কেন? ইন্টেলিজেন্ট। তাহলে এই প্ল্যানটা আর কাজে লাগছে না। নো প্রবলেম। সিদ্ধার্থ আজওয়ারের কাছে কি প্ল্যানের অভাব আছে নাকি? হ্যাঁ, আরশি গাড়িতে বসে শুধু টাইম দেখছে। সিদ্ধার্থ গাড়ি এত ধীরে চালাচ্ছে যে আরশির মন চাচ্ছে সিদ্ধার্থের খুঁড়ি উড়ায় দিতে। ওই বেটা, কার চালাতে না পারলে আগেই বলতেন। এত আস্তে চালানোর মানে কি? আর এটা কোন রাস্তা? হ্যাঁ, আমার কাছে কেমন যেন অচেনা লাগছে। এই রাস্তা দিয়ে এসেছিলাম আমি? কেন, তোমার মনে নেই কোন রাস্তা দিয়ে এসেছিলে? না, আমি রাস্তা মনে রাখতে পারি না, সহজে ভুলে যাই। তা তো আমি জানি শোনা, এই জন্যই তো এই প্ল্যান। ওই বললেন না এটা কি সেই রাস্তা? নো, এটা শর্টকাট রাস্তা। তোমার তো লেট হচ্ছে তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। ও। সিদ্ধার্থ কার ড্রাইভ করছে আর আরশি বাইরের দিকে তাকিয়ে আছে। আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর। পিচ ঢালা রাস্তার দুই পাশে বড় বড় গাছ, গাছগুলোর মাঝখানে আবার ফুল গাছও আছে। এই জায়গাটার নাম কি? তা জেনে তোমার লাভ নেই, চুপ করে পরিবেশটা উপভোগ করো। আরশি একটা ভেঙচি কাটলো, ওর হুট করে ফোনটা বেজে উঠলো। জুবাইর স্যারের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার আরসি, তোমার তো কোনো খোঁজ খবরই নেই, পড়তেও আসছো না কেন? কোথায় তুমি? স্যার আসলে আমি একটু সিক ছিলাম স্যার, আমি আজ ইনশাআল্লাহ আসবো। ও সিক হলে আসার দরকার নাই, আমি তোমার জন্য নোটস আলাদা লিখে রেখে দেবো, কেমন? ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার, আমি ভেবে আজ আসতে পারবো, আগে থেকে ভালো আছি এখন। ওকে, বাট প্রবলেম হলে আসতে হবে না। ওকে, ভালো থাকো। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আরশি ফোন কেটে সিদ্ধার্থের দিকে তাকাতেই থমকে গেল। চোখগুলোর আগে লাল হয়ে গিয়েছে। আরশি একটা শুকনো ঢোক গিলল। এভাবে তাকিয়ে আছেন কেন? জুবাইর স্যার ফোন দিয়েছিল। না মানে এমনি খোঁজ নেওয়ার জন্য। এরকম খুব কমই দেখেছি কোনো টিচার স্টুডেন্টকে ফোন দিয়ে তার খোঁজ নিচ্ছে, তাও মাত্র 2 দিন না যাওয়ার জন্য। অন্য কোনো কিছু নেই তো? ছি, আপনি কি পাগল নাকি? স্যার ম্যারিড আর আমি ফার্স্ট গার্ল, প্লাস স্যার আমায় স্টুডেন্ট হিসেবে একটু বেশি লাইক করে, তাই খোঁজ নিয়েছে। উফ, আপনার সাথে কথা বলাই ফাউল। আরশির এই কথাটা যেন সিদ্ধার্থের হজম হলো না। ও চোখ বড় বড় করে তাকালো, তারপর বড়ক্ষণেই হো হো করে হেসে দিল। ও গড, এট লাস্ট তুমি একজন ম্যারিড লোকের উপরে ক্রাশড। একদম ব্যাটকাবেন না, ম্যারিড তো কি হয়েছে, আর ক্রাশই তো খেয়েছি। বিয়ে করবো বলছি না তো, অসহ্য। আর উনি ম্যারিড হলেও অনেক হ্যান্ডসাম, চোখ জুড়িয়ে যায় তাকালে। কি কপাল, একটা ম্যারিড লোক তার কাছে হ্যান্ডসাম, আর আমি কিনা বুড়া। আপনার সাথে কথা বলে পারবো না, তাড়াতাড়ি ড্রাইভ করেন। তোমার লাগে আর জুবাইরের স্যারের কাছে পড়া নেই। মানে হলো আমার জানতো কি অন্য একজনের উপর ক্রাশ খাবে দিন রাত, আর আমি তা টলারেট করবো? তা কি করে হয় বেবি? কি করবেন আপনি? কিচ্ছু করবো না, জাস্ট মামুনিকে বলে তোমার টিচারটা চেঞ্জ করবো। এটা কিন্তু ঠিক না বলছি। তাই নাকি? তাহলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে। যদি মিস্টার জুবাইরের কাছে পড়তে চাও, রাজি কিনা সেটা বলো। আমি রাজি, তাও প্লিজ আমার টিচার চেঞ্জ করবেন না। দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি বেঞ্চি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। শালা খুব ইস্তুই। আরো 2 ঘন্টা পর সিদ্ধার্থ গন্তব্যে পৌঁছায়। আরশি তো রেগে ফায়ার। সিদ্ধার্থকে কতবার বলেছে যে তাড়াতাড়ি ড্রাইভ করতে, কিন্তু সিদ্ধার্থ এত স্লোলি ড্রাইভ করায় 1 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা জার্নি করেছে। অবশেষে আরশি কারেই ঘুমিয়ে যায়। সিদ্ধার্থকে আরশিকে কোলে নিয়ে একটা রুমে নিয়ে শুয়ে দেয়। তারপর কাকে যেন ফোন দিতেই একটা লোক এসে আরশির বই খাতা সব দিয়ে যায়। সিদ্ধার্থ বাঁকা হেসে সব বই খাতা গুছিয়ে রাখে। তারপর আরশির কপালে চুমু দিয়ে বের হয়ে যায়। আরশি চোখ খোলার পর দেখে ওর শরীরে একটা কাঁথা জড়ানো, লাইট অফ করা রুমের, ডিম লাইট জ্বালানো। আরশি তাড়াতাড়ি উঠে বসে। এটা আবার আমি কোথায়? আমি না কারে ছিলাম ওনার সাথে, এখানে এলাম কিভাবে? আমি এনেছি তাই এসেছো। তা ঘুম কেমন হলো? আরশি সিদ্ধার্থের কণ্ঠ শুনতেই পেছনে তাকিয়ে দেখে সিদ্ধার্থ বেডে একটু ডিস্টেন্স রেখে শুয়ে মোবাইলে কি যেন চালাচ্ছে। সিদ্ধার্থকে একই বেডে দেখে আরশি চোখ কপালে, তাড়াতাড়ি নিজেকে একবার দেখে নিল। না, জামা কাপড় ঠিক আছে, তার মানে কিছু করেনি। আরশি এসব ভাবতেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সিদ্ধার্থ মোবাইলটা বেড সাইড টেবিলে রেখে আরশি দিকে তাকিয়ে হালকা হাসলো। এত কনফিডেন্ট ভালো না, এমনও তো হতে পারে আমি সব করে ফেলেছি, তারপর আবার তোমায় আগের মতো প্রেসার করিয়ে দিয়েছি। এটা শুনে মনে হচ্ছে আমি ভিন গ্রহে চলে এসেছি। আল্লাহ, সত্যি তো তাই। তার মানে কি আমার সব শেষ? আমি আশির কাছে এগিয়ে গেলাম। এই রিল্যাক্স, আমি কিছু করিনি, জাস্ট তোমার ভুলটা ভেঙে দিলাম। একটা মানুষকে এই ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে সব দিকেই নজর রাখতে হয়, এটা বোঝাতে চেয়েছি জাস্ট। হাতলিটা আর উনি কেঁদেই শেষ। সত্যি কিছু করেননি তো? তুমি চাইলে করতে পারি না। আরশি চিৎকার দিয়ে এক লাফে বেড থেকে নেমে গেল। এতে সিদ্ধার্থ হেসে দিল। ভাবলেই অবাক লাগে, আমি কিনা তোমার মতো একটা পিচ্চির প্রেমে পড়েছি। ও গড, ভার্সিটি প্রফেসর কিনা ক্লাস 10-এর একটা বাচ্চার প্রেমে পড়েছে। আরশি এক দৃষ্টিতে সিদ্ধার্থের হাসিটার দিকে তাকিয়ে আছে। এতদিন খেয়াল করেনি সিদ্ধার্থ হাসলে অনেক কিউট লাগে। একদম সাইডের গেজদারটা যেন সিদ্ধার্থের হাসিকে আরো সুন্দর করে তুলেছে। উফ, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এত কিউট মানুষ কিভাবে হয় আল্লাহ? আমি কি স্বপ্ন দেখছি? আরশিকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি হাসি থামিয়ে ফেলি। বেড থেকে নেমে ওর কাছে এগিয়ে যাই। কি দেখো? আপনাকে, আপনার হাসিটা অনেক সুন্দর আর আপনি অনেক কিউট।
আমি খেয়ে ফেলতে ইচ্ছে করছে আপনাকে। আরশি কথাটা বলে সিদ্ধার্থকে দিয়ে আগের মতোই তাকিয়ে আছে ঠোঁটের কোণে মুচকি মিষ্টি হাসির দিকে। আমি ওর কথা শুনে মুচকি হাসলাম। বুঝলাম ম্যাডাম এখনো ঘুরে আছে। আমি ওর দিকে একটু ঝুঁকে কপালের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। মুখের উপর সিদ্ধার্থের গরম নিঃশ্বাস পড়তেই আরশির হুঁশ এলো। আরশি এতক্ষণ কি বলছিল মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেল। সাথে সাথে চোখ নিচে নামিয়ে ফেললো। অনেক লজ্জা লাগছে ওর। আরশি দৌড়ে চলে যেতে নিবে তার আগেই হাতে টান অনুভব করলো। সিদ্ধার্থ আরশিকে এক টানে তার বুকের উপর ফেলে জড়িয়ে ধরলো। আমার লজ্জা এবার যেন 1000 গুণ বেড়ে গিয়েছে। লজ্জায় আমার মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। আল্লাহ বাঁচাও। সবসময় এত পালাও কেন? একটু স্থির তো থাকতে পারো।